আজ আমরা পড়বো লিফটের প্রবলেম, মানে লিফট খারাপ হয়ে গেলে কি করে সেই লিফট ঠিক করবে, তাই তো? মোটেও না। আজকে আমরা একটা স্ক্যাম শিখবো, লিফটের স্ক্যাম। কীরকম স্ক্যাম দেখবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইভেন পেপারেও একটা অ্যাড দেয়। কি অ্যাড? যে 6 মাসে ওয়েট কমানোর এই ট্রিক্স বা এইগুলো ফলো করো, বা আমার এই জিনিসটা কিনো, বা আমার সঙ্গে এই কোর্সটা করো, তাহলে 6 মাসের মধ্যে তোমার ওয়েট এত কেজি লস হয়ে যাবে বা এত লস হয়ে যাবে। তা এইটা আমরা আজকে একটা স্ক্যামের মাধ্যমে শিখবো, যে স্ক্যামের মাধ্যমে আমি তাদেরকে বলবো 6 মাস ওয়েট করতে হবে না, 1 মিনিটের মধ্যে তোমার ওয়েট আমি কমিয়ে দেবো। এইভাবে তুমি লাখো টাকা, কোটি টাকা ইনকাম করবে। বড়লোক তো হতে হবে না, স্ক্যাম ছাড়া সম্ভব না, সাধারণ পড়াশোনা করে কিচ্ছু হয় না। তা এটা শিখবো। তারপরে উল্টোটাও হয়, কি হয়, ওয়েট বাড়ানো। অনেকেই সেই এন্ডোরা মাস অমুক তমুক এরা অ্যাড ট্যাড দেয় না বডি মাস বাড়ানোর জন্য। তা তুমি কি করবে, তাদেরকে এই লিফটের প্রবলেম আজকে এমনভাবে শিখিয়ে দেবো যে তাদেরকে তুমি 1 মিনিটে ওয়েট বাড়িয়ে দেবে। বলবে এই দেখো ওয়েট বেড়ে গেছে। তারপরে এই স্ক্যাম ট্যাম শেখার পরে তারপরে আমরা ভূতের সিনেমা তো খুব ভালো দেখি, আমরা ভুতুড়ে বল বা সিউডো ফোর্স নিয়ে আলোচনা করব। মোটেও ভূতের সিনেমার না, আমাদের ফিজিক্সেও আছে সিউডো ফোর্স। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, যার নাম হচ্ছে ভুতুড়ে বল বা অলিক বল, যেটার মাধ্যমে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন দেখবে বিভিন্ন জায়গায় আসে এবং করেওছো হয়তো বইয়ে। সেটা কি তোমরা বা অনেকে কিছুই করোনি, সেও দেখবে আজকে। কি যে একটা ওলন দড়িতে একটা ওলন ঝুলছে, এবার গাড়ি একটা অ্যাক্সিলারেট করছে, গাড়িতে ঝুলছিল, গাড়িটা অ্যাক্সিলারেট করছে মানে ত্বরণ নিয়ে চলছে। এবার ওলনটা অনুভূমিকের সঙ্গে কতটা কোণ করে আছে বা উল্লম্বের সঙ্গে কতটা কোণ করে আছে, সেই কোণটা বার করো। পরীক্ষায় অনেক সময় পড়ে এটা। তারপরে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ব, সেখান থেকে আমরা দেখব যে একটা বন্দুক থেকে গুলি বেরোলে গুলি কতটা স্পিড হয়, বন্দুক কতটা পিছনে যায়, এই সব। তারপরে বন্দুকগুলিতে কাজ যদি না হয় তারপরে বোম ফাটানো শিখবো। আমরা বোম ফাটিয়ে দেখবো যে কত কত টুকরো করছি, কত তাদের বেগ হচ্ছে, এইসব বোম ফাটানোতেও যদি মানুষ না মরে বা কিছু না হয়, বা আমরা যদি হিংসা না করতে পারি, লাস্টে আমরা রকেট লঞ্চ করব, মিসাইল লঞ্চ করব, যাতে অ্যাটাকটা ভালো হয়। ঠিক আছে, পুরো একবারে আতঙ্কবাদীর মতো ট্রেনিং হবে আজকে। মানে কেন বলছি বলো তো, আমি যখন কোচিংয়ে পড়াই তখন আমার সত্যিই নিজের ভয় লাগে যে পাশে যদি কোচিংয়ের পাশ দিয়ে যদি কেউ যায়, তখন যদি শুনে যে আরে মাস্টার তো প্রথমে পড়াচ্ছিল বন্দুক, তারপরে পড়াচ্ছে বোম, এখন রকেট মিসাইল, এ কী পড়াচ্ছে, আদেও এ পড়াচ্ছে না আতঙ্কবাদী ট্রেনিং দিচ্ছে, মানে তারা কিন্তু কনফিউজ হয়ে যায়। আমিও নিজেও বেশ মানে ভয়ে থাকি সেদিন। যাই হোক, দেখো সত্যিই ফিজিক্সের দিক থেকে যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ফার্স্টে কি বললাম, আমরা লিফটের প্রবলেম শিখবো। ঠিক আছে, লিফটে আমরা দুইভাবে সলভ করতে পারি। একটা নর্মালি যেটা সবচেয়ে ইজি প্রসেস, সেটা আগে দেখিয়ে দিই। কি, লিফট ধরে নাও, লিফটে, হ্যাঁ লিফট এটা, হ্যাঁ এটা ধরে নাও লিফট। এবার তুমি একজন দাঁড়িয়ে আছে লিফট, হ্যাঁ লিফটে দাঁড়িয়ে আছে, ঠিক আছে লিফটে দাঁড়িয়ে আছে, এইটা মানুষ, হ্যাঁ চোখ আছে, মুখ আছে, চুল আছে না, এই যে সুন্দর চুল, ম্যাগির মতো চুল আছে, ঠিক আছে। এবার এই লোকটার ভর হচ্ছে এম। এবার তুমি দাঁড়িয়ে আছো বাইরে, এরকম করে দেখছো বাইরে, মানে মাটিতে দাঁড়িয়ে আছো। একটা লোক দাঁড়িয়ে আছে লিফটে। এবার বহুতল বাড়ি, লিফট আছে, লিফটের সামনেটা সেই কাঁচ থাকে না, আরে লিফট দেখেছো তো? আরে লিফট কীরকম, ধরো প্রচুর বহুতল বাড়িতে অনেক সময় কাঁচের লিফট থাকে, দেখেছো যে পুরো দেখা যায় একদম উড়ে, আর সিনেমাতে দেখেছো তো, এই চলছে মানে লিফটে উঠে চলে যাচ্ছে, তুমি সেই তাকে দেখছো বাইরে থেকে। আচ্ছা আচ্ছা, সেই গানটা কী বেশ ছিল, লিফটেরই বন্ধে উঁচি হে বিল্ডিং, সেরকমই তুমি দেখছো যে উঁচি হে বিল্ডিং লিফটেরই বন্ধে। এখন যদি লিফট বন্ধ থাকে তাহলে তুমি কি দেখতে পারবে? তুমি দেখতে পাবে এই বস্তুর ভর এম, মানে নিচের দিকে mg বল ক্রিয়া করছে, মানে টানছে, আর বস্তুর একটা যেহেতু এখানে টাচ হয়ে আছে তাহলে লম্ব প্রতিক্রিয়া বল n থাকবে, বুঝতে পারছো? তাহলে তুমি বাইরে থেকে বলবে, তুমি যাই বাইরে থেকে দেখছো, আচ্ছা লোকটা স্থির আছে, লোকটার ও দুটো বল ক্রিয়া করছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এমজি, তাই তো? তাহলে নিশ্চয় এন ইকুয়াল টু এমজি হয়ে যাবে, এবং কিন্তু সবার কাছে কার ডাউট নেই।
এবার তুমি যদি ওজন মেশিন, আরে ওজন হয় দেখো না, ওজন ওজন যেটার উপরে চড়ে, হ্যাঁ চড়ে ওজন দেখি আমরা, ঠিক আছে, সেই ওজন মেশিন এখানে যদি রেখে দাও, হ্যাঁ, তাহলে তুমি তোমার ভর গণিত জি পেলেই ওজন দেখা যায়, ঠিক আছে। আরে ওজন মেশিনের ক্যালকুলেশন ওইভাবেই করা থাকে, যে মেশিনটা থাকে না 50 কেজি দেখায়, 60 কেজি দেখায়, অ্যাকচুয়ালি সেটা মানে এই লম্ব প্রতিক্রিয়া বল এনকেই মাপে, আর এন এর মাধ্যমেই তোমার ভরটা দেখিয়ে দেয়, ঠিক আছে। যাই হোক, তো ভাবতে হবে না যে ওজন দেখাচ্ছে, ভেবে নাও ওজন দেখাচ্ছে, কত দেখাবে, এমজি দেখাবে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু স্থির আছে, তার যে ওজন দেখাচ্ছে সেটাই নর্মাল ওজন, ঠিক আছে। তুমি এবার সেটাই তোমার অ্যাকচুয়াল ওজন, কিন্তু এবার যদি লিফটটা তুমি ওপরের দিকে উঠে, লিফট ওপরের দিকে ত্বরণ নিয়ে ওপরে উঠছে, তুমি বাইরে থেকে দাঁড়িয়ে দেখছো, আচ্ছা এন আছে ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল, এমজি আছে নিচের দিকে পৃথিবী টানছে, তাহলে তুমি বলবে আচ্ছা এন ইকুয়াল টু এমজি না, ও তো উপরের দিকে উঠে যাচ্ছে, তুমি বাইরে থেকে দেখছো কিন্তু লিফটে উঠে চলে যাচ্ছে, তাহলে তুমি বলবে আচ্ছা এন, তাহলে এখানে এনটা বড় এমজির থেকে, তাই তো। তাহলে এখানে নেট ফোর্স কি হয়, তুমি কি ফ্রি বডি ডায়াগ্রাম করবে, তাহলে করতে পারো, ফ্রি বডি ডায়াগ্রাম করতে পারো। এখানে একটা পয়েন্ট ধরে না, পয়েন্ট মাস ধরে না, ওর মাস এম, হ্যাঁ, নিচের দিকে কি আছে, এম জি আছে, হ্যাঁ, ওপর দিয়ে কি আছে, এন আছে, বস্তুটা কি হচ্ছে, ত্বরণ নিয়ে ওপরে উঠছে। তুমি কি বলবে, আচ্ছা ত্বরণ নিয়ে ওপরে উঠছে, নিশ্চয়ই এন বড়, হ্যাঁ, তাহলে এন এফ নেট কি হবে, এন মাইনাস এম জি, ঠিক আছে। এইটার জন্যই ওপরে উঠছে, মানে এম এ, এটাই তো আমরা পড়েছি না নিউটনস লতে, সেকেন্ড লতে, এফ নেট ইকুয়াল টু এম এ, এফটা ওপর, আর যদি আরে এটা যদি 12 হয় আর এটা যদি 10 হয়, তাহলে নেট বল কত, এটা 10, হ্যাঁ, তাহলে নেট বল কত, 2, ওপরের দিকে 2 এর জন্য উপরে উঠছে, এটা বলতাম না আমরা, এটা করতাম না। বা এটাও বলতে পারো যে এন ওপরের দিকে পজিটিভ, ওয়াই অ্যাক্সিসে সরণ হচ্ছে, মানে পজিটিভ, এটা ত্বরণ এই দিকে আছে, তো তাহলে পজিটিভ এটা, আর নেগেটিভ এম জি নিচের দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, তাই এটা নেগেটিভ আর এটা পজিটিভ, এভাবেও লিখতে পারো এফ নেট ইকুয়াল টু এম এ, তাহলে এইটা পজিটিভ আর এটা নেগেটিভ, এভাবে করতে পারো, যা ইচ্ছা। এগুলো সব জানো আশা করি, তাও আমি একবার বলে দিলাম। তাহলে এন ইকুয়াল টু কত পাচ্ছি, এম এ প্লাস এম জি। তাহলে দেখো তোমার যে ওজন ছিল এম জি, এখন না তোমার এম এ যোগ হয়ে গেছে, তাহলে তোমার কি হয়েছে, ওজন বেড়ে গেছে। তাহলে তুমি বলবে, তুমি এখানে দেখতে পাচ্ছ আগে দেখা যাচ্ছিল ওজন সাপোজ ধরলাম 50, এখন ওজন কত দেখা যাবে, দেখা যাচ্ছে যত বাড়বে ওজন তত বাড়বে, দেখা যাবে 50 থেকে 60 হয়ে গেল, 70 হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছো তো। এবার ঠিক উল্টো কেসু হয়, ওজন বাড়লো, ঠিক আছে, তুমি ধরো জানো তো মায়ের কাছে ছেলে কোনোদিনই মানে রোগা, সবসময় রোগা, তুমি যতই খাও, সেই মানে যাই করো, মা বলবে ছেলে কিচ্ছু খায় না, ছেলে একদম রোগা, একদম খাওয়া দাওয়া করছে না, আমার ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বলবে তুমি ধরো মেসে আছো বা মেসে থাকো, হ্যাঁ, হোস্টেলে থাকো, বাইরে থাকো, তুমি যদি আসো না, বলবে ছেলেটা না আমার ডাল ভাত খেয়ে খেয়ে এই বডি হয়েছে, মেসের খাবার খেলে কি হবে, দেখা যাবে যে তোমার 50 কেজি ওয়েট ছিল, সেখান থেকে তুমি 70-80 কেজি হয়ে গেছে, তাও মা বলবে ওটা রোগাই আছে ছেলেটা আমার রোগা হয়ে গেল রে। তা তোমার মাকে লিফটে নিয়ে গিয়ে ওজন করে দেখাবি, মা দেখো আমি যেদিন যাই সেদিন আমার এত ওজন ছিল, আজকে দেখো ওজন কত বেড়ে গেছে, যদি নাও বাড়ে না ওই লিফটে তুমি দেখিয়ে দেবে ওজন দেখা বেড়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এটা মেয়েদের ওজনের টেকনিক, দেখো কীরকম, স্যার কী সব বলছেন, দেখো কি বুঝে যাবে সব। দেখো এখানে এটা হচ্ছে লিফট মেশিন, এটা লিফটটা বড় হয়ে গেল, ঠিক আছে, ওই যে লিফটটা আছে, এখানে ধরো একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সেম লোকই দাঁড়িয়ে আছে ধরে নাও, হ্যাঁ, এবার হেয়ার স্টাইল একটু করে দিলাম, ঠিক আছে। এবার ভর কত এম, তাহলে তুই বাইরে থেকে দেখছো, আচ্ছা এই আছে, এবার লিফটটা দেখছো নিচে নামছে, ঠিক আছে, লিফটটা নিচে নামছে, হ্যাঁ, লিফটটা নিচে নামছে। এবার তুমি বলবে এর ওপর কী কী বল ক্রিয়া করছে, একটা হচ্ছে এমজি নিচের দিকে ক্রিয়া করছে, একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল ওপর দিকে এন। তুমি এর ফ্রি বডি ডায়াগ্রাম করো, বস্তুটার কি হচ্ছে, ভর ধরে নাও এম, এবার এর উপরে কি আছে, এক নিচের দিকে একটু বড় করব, এক নিচের দিকে এমজি বলে টানছে পৃথিবী, এই বলটা আছে এর ওপর, আর একটা আছে লম্ব প্রতিক্রিয়া বল এন, হ্যাঁ, এবার নিচের দিকে ত্বরণ নিয়ে নিচে নেমে চলে যাচ্ছে, তাহলে বলবে এফ নেট ইকুয়াল টু কি, এফ নেট
ইকুয়াল টু কি এম এ জানো। এফ নেট এখানটা কি হচ্ছে, এফ নেট ইকুয়াল টু কি হচ্ছে যে তাহলে নিশ্চয়ই এম জি বড়, তার জন্যই ও নিচে নামছে। কি বলবে, এম জি মাইনাস এন ইকুয়াল টু এম এ। তাহলে এন ইকুয়াল টু কী বলো তো, এন, হ্যাঁ এনটা যদি ওইদিকে যায়, এটা যদি এইদিকে আসে দেখো, হ্যাঁ এন যদি ওইদিকে যেত এন হতো, আর এইদিকে কী ছিল এম জি মাইনাস এম এ। দেখো অ্যাকচুয়ালি তার এম জি ওজন ছিল, এখন না কমে গেছে, এম এ কমে গেছে, এম এ কমে গেছে না, দেখতে পাচ্ছ তো। তাহলে তুমি আরে এনটা কি, এনটাই শো করে ওজন বক্সে, তুমি যখন দাঁড়িয়ে থাকো না ওজন মেশিনে, তখন তোমার ওজন যেটা দেখায় সেটা এনই হলো তার ওজন। তাহলে কত হচ্ছে ওজন, এখানে দেখো এমজি থেকে কিছুটা কমে গেছে। তুমি যত স্পিড মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ বাড়াবে ওজনটা তত কমে যাবে। তাহলে তুমি যদি ওজন কমানো চাইছো, বিশেষ করে মেয়েরা সবসময় কি ওয়েট লসের দিকে চেষ্টা করে, ওজন বেড়ে যায় যতই সে ওয়েট, যাই হোক ওজন কমানোর চেষ্টা করে, তাকে কী করবে, লিফটে নিয়ে যাবে। জানো তুমি সে 5 কেজি আটা মাখবে, সেটা কোনো ব্যাপার না, 5 কেজি আটা তুমি কিছু রাগ করো না কিন্তু, ঠিক আছে 5 কেজি আটা যে মুখে মেখে তারপরে তুমি ওজন করতে গেলেও লিফটে তোমার অসুবিধা হবে না, লিফটে তোমার ওজন কমই থাকবে, তোমার চাপ নেই, এক্সারসাইজ করার কোনো দরকার নেই, খাওয়া দাওয়া করবে, ফাস্টফুড খাবে, অসুবিধা নেই। সেই তুমি চাউমিন আর ম্যাগি চাউমিন ফাস্টফুড ছাড়া তো খাবে না, ওয়েট কমবে, এমনি এমনিই কমে যাবে। যাই হোক, তা তুমি এই লিফটে চলে যাবে, লিফটে দাঁড়িয়ে তুমি লিফটটাকে নিচে নামাবে, যত অ্যাক্সিলারেশন বা ত্বরণ যত বাড়াবে তোমার ওজন তত কমবে। ঠিক আছে, এই টেকনিকটা মাথায় রেখে দিও, খুব সুন্দর জিনিস। তাহলে আমি কি বলছি, যদি মাথায় ভেবে ঢুকে নাও কি, যে আমি লিফটের মধ্যে যদি নিচে নামি আর ওপরে উঠি, দুটো কেস হচ্ছে। ওপরে উঠলে কি হয় দেখবে, তুমি নিজে ফিল করবে যে আমার ওজন বেশি লাগছে। লিফটে যদি ওপরে উঠো ওজন বেশি লাগছে, ওজন যদি বেশি লাগে তাহলে কী হয়, আমার নর্মাল ওজন চেয়ে আমি একটু ভারী ভারী অনুভব হয়, হ্যাঁ তখন দেখবে তোমার মানে ওজন বেড়ে যাবে। এবার তুমি লিফটে যখন নামো না, লিফট থেকে যখন নামবে দেখুন নিজেকে অনেকটা হালকা মনে হয়, তখন কী হয় অ্যাকচুয়ালি ওজন কমে যায়। আরে তুমি নাগরদোলার মধ্যেও দেখতে পাবে, এই নাগরদোলা যখন উঠছে না তখন একটু কষ্ট মনে হয়, কিন্তু যখন নামছে কী সুন্দর মনে হয়, কী মনে হয় আমি জানি না, যদিও আমি কোনোদিন চড়িনি, আমি লোকে চিন্তা করে ইমাজিনেশন থেকে বলি, ঠিক আছে আমি যদিও আশা করি ঠিকই বলি, তোমরা যারা চড়েছো তারা বুঝতে পারবে যে যখন উঠছে লিফটটা, কিন্তু এটা ঠিক, লিফটে ওঠার সময় যথেষ্ট ভারী মনে হয়, আর লিফটে যখন নামছে না প্রচুর হালকা মনে হয়। ঠিক আছে, খুব হালকা মনে হয় না, খুব হালকা মনের জন্য ছাদ থেকে লাফ মারতে হবে, তাহলে বুঝে যাবে কত সুন্দর হালকা। হ্যাঁ ঠিক এরকম তুমি যদি এবার ছাদ থেকে লাফ মারো, আমি যেমন বলেই দিলাম এটা হচ্ছে ফ্রি ফল মানে কি, আমি নামছি, লিফটটা তারটা কেটে দিলে, তোমার এক্সপিরিয়েন্স যদি করার ইচ্ছা থাকে বলবে যে লিফটের তারটা আমার কেটে দেবে, আমি একদম কোনটা এইটা না, লিফটের তারটা কেটে দেবে, ঠিক আছে তাহলে আমি একদম ফ্রি ফল হবে। ফ্রি ফল মানে ওই যে ছাদ থেকে লাফ মারলে যেমন হয় সেই জিনিসটা হবে, মানে তুমি পড়ছো এই ত্বরণটা তখন করতে হবে জানো তো, এই ত্বরণটা তখন হবে A=G হয়ে যাবে, ফ্রি ফলিং বলা হয় একে। কি বলছি, হেডিং দেবে ফ্রি ফলিং, মানে আমি নামছি নামছি ত্বরণে, জি ত্বরণে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণে নামছি, তখন তাহলে এর জায়গায় কি হবে বলো তো, এর জায়গায় এ আর থাকবে না, জি হবে। তাহলে mg মাইনাস জি মানে কত, 0। তাহলে আমি নিজেকে ওজন শূন্য মনে হবে, কারণ কি n=0 কখন হয় জানো তো, n কেন হয়, আমি কন্টাকে থাকলে, তুমি যদি এখানে টাচ করে থাকো তখনই তোমার n থাকবে, যদি টাচ না করো তাহলে n=0 হয়ে যাবে। বুঝতে পারছো, মানে ত্বরণ তুমি বাড়াচ্ছ, ত্বরণ বাড়াতে যখন 9.8 যদি হয়ে যায়, বুঝতে পারছো তো। দেখো প্রথমে ছিল কি, এখানে কি ছিল mg মাইনাস এম এ, হ্যাঁ এবার এ যদি বাড়ে আস্তে আস্তে বাড়তে তাহলে কি হচ্ছে, n কমছে, n কমছিল, এ বাড়ছে, n কমছে, বাড়াতে যদি 9.8 নিয়ে চলে যাও তাহলে mg মাইনাস mg হয়ে যাচ্ছে, তখন n=0 মানে কি বলো তো, তুমি আর টাচেই নেই, মাটিতে টাচেই নেই, তুমি ভেসে আছো, এরকম ব্যাপার। তাহলে তুমি নিজেকে ওজন শূন্য মনে হবে, অ্যাকচুয়ালি ওজন লাগবেই না, তোমার ওজন আছে, আপাতত ওজন শূন্য, হ্যাঁ ঠিক আছে ওজন শূন্য মনে হবে। এবার তুমি যদি জি এর থেকেও বেশি যাও, দেখো এটা বুঝে গেলে তো, এবার জি এর থেকেও যদি বেশি ত্বরণে যাও, 9.8-এরও বেশি, মানে তখন গ্রেটার দেন 9.8, তাহলে কি হবে, এটা কি হবে, ছিল এটা
এম এ ছিল mg মাইনাস এম এ। এবার এইটা কী হবে, নেগেটিভ। নেগেটিভ স্যার জিরো হলে তো টাচই ছিল না। নেগেটিভ মানে কি, দেখো এন এর ডিরেকশন এই দিকে হয়, টাচ করে থাকলে এন যেখানে টাচ করবে তার বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়া বল তার সঙ্গে বিপরীত দিকে এরকম হয়। হ্যাঁ, এবার যদি এখানে নেগেটিভ মানে বলছে অ্যাকচুয়ালি জিরো মানে তোমার টাচই ছিল না, নেগেটিভ মানে তুমি আঁচো ভেসে লিফট তোমার মাথায় ধাক্কা মেরে দিয়েছে। ঠিক আছে, লিফট তখন তুমি এইরকম থাকবে না। হ্যাঁ, তুমি তখন এরকম থাকবে না, তুমি কীরকম থাকবে, যে এরকম থাকবে। লিফট ওখানে ঠেকে গেছে। এবার বুঝতে পারছো, এমজিও এদিকে ক্রিয়া করছে, আবার এনও এইদিকে ক্রিয়া করছে, এনও এইদিকে ক্রিয়া করছে, এমজিও এদিকে ক্রিয়া করছে, এনও এইদিকে ক্রিয়া করছে। বুঝতে পারছো, মানে তোমার আগের যে এনের ডিরেকশন তার সঙ্গে অপোজিট হয়ে গেছে, তাই এর নেগেটিভ। তার মাথায় ঠেকে গেছে লিফট মাথায় ঠেকে গেছে, মানে তুমি পড়ছো জি 9.8 হারে। হ্যাঁ, আর লিফট ধরো 15 হারে পড়ছে, মানে কি লিফট তোমাকে ঠেকিয়ে নিচে নিয়ে চলে আসছে, এরকম ব্যাপার। লিফট মাথায় ঠেকে যাবে, বুঝতে পারছো তো, তোমাকে জোর করে নিয়ে আসছে, মাথায় ঠেকিয়ে নিয়ে আসছে, এরকম ব্যাপার। হ্যাঁ, আর পায়ে ধরে তুলে নিচ্ছিল তো, পায়ে তুলছিল আর মাথায় ঠেকিয়ে নামাচ্ছে, এরকম নেগেটিভ আসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, এবার সিউডো ফোর্স কী জিনিস বলো। দেখো আমি ফার্স্ট ক্লাসে নিউটনস সাথে আমার দেখবে প্লেলিস্টে নিউটনস সাথে ফার্স্ট ক্লাসে আমরা সিউডো ফোর্স সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। আজকে জাস্ট সিউডো ফোর্সের প্রবলেমের জন্য করাবো, তবে আমি মোটামুটি বলে দেবো, উৎপত্তির কারণ এত বলছি না, মোটামুটি তোমাদের বলে দিচ্ছি। দেখো সিউডো ফোর্স কী জিনিস। সিউডো ফোর্সের নাম হচ্ছে ভুতুড়ে বল। তুমি ধরো একটা টেনে বসে আছো, বা একটা বল, হ্যাঁ একটা বল, লোহারি বল ধরে নাও, টেনের ওপর রেখে দিয়েছো, টেনটা এখন স্থির আছে। হ্যাঁ, তুমি টেনের ভিতরে বসে দেখছো যে আচ্ছা টেনের ভিতরে বসে আছো, আচ্ছা ট্রেনটা বস্তুটা স্থির আছে তো, আমি বসে বসে দেখছি বস্তু স্থিরই আছে। নিউটনের ফার্স্ট ল কী বলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, ও স্থিরই থাকবে। এবার ধরো ট্রেনটা 10 কিমি পার ঘন্টায় চলছে, চোখ বুঝেছিলাম, হঠাৎ চোখ খুললাম, আচ্ছা 10 কিমি পার ঘন্টায় ট্রেনটা চলছে, দেখছি আচ্ছা বস্তুটা স্থিরই আছে, কোনো ক্ষতি নেই। এবার যদি এই ট্রেনটা অ্যাক্সিলারেশন চলে, মানে ত্বরণে চলে, আস্তে আস্তে বেগ তোমার বাড়ছে, দেখবে ও আস্তে 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 ধরো এই দিকে ট্রেনটা চলছিল, আর ও আস্তে আস্তে স্লিপ কাটতে 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 পিছনের দিকে চলে যাচ্ছে। ইভেন তুমিও যদি দাঁড়িয়ে থাকো দেখবে না, অনেক সময় ট্রেন যখন বেগ বাড়ায় না, তো এমনি চুপচাপ গল্প করছিলে বন্ধুদের সঙ্গে, ট্রেনে দাঁড়িয়ে এরকম গল্প করছে, ধরার দরকার হচ্ছে না, এগুলো কিছু ধরার দরকার হচ্ছে না, পাশে ধরার দরকার হচ্ছে না, এটা ধরার দরকার হচ্ছে না, এরকম করে আসছো, এরকম আসছো, এরকম আসছো, এরকম আসছো। হ্যাঁ, এবার যদি হঠাৎ করে স্পিড বাড়তে থাকে না, তুমি এরকম এরকম হতে লাগো না, তখন আবার আরে ধরি, তখন সেই যেটা উপরে ঝুলে ওইগুলো ধরো, তাই তো, আরে তখন ধরতে হয়, তখন দেখবে এরকম 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 হয় হঠাৎ স্পিড বাড়ার সময়। কেন জানো তো, আরে ওই বস্তুটা যে নিচে ছিল গোল বল, ও কিন্তু পিছনের দিকে চলে যাবে, ও পিছনে, ওকে কে ধরবে, ও ধরবে কাকে, ওর হাত আছে যে ধরবে, ও পিছনে চলে যাচ্ছে। কেন? স্থির বস্তু স্থির থাকার কথা ছিল, বাইরে থেকে কে বল প্রয়োগ করলো, তোমাকেই বা কে বল প্রয়োগ করেছিল, ওই বলটাকে বা কে বল প্রয়োগ করেছিল, কেউ তো বল প্রয়োগই করেনি, কিন্তু তাও ও পিছনে চলে যাচ্ছে। তাহলে নিউটন কি ভুল বলেছিল? এইখানেই গল্পটা। যদি তুমি কোথা থেকে দেখছো এই জিনিসটা, তুমি ট্রেনের ভেতর থেকে দেখছো, মানে এই ফ্রেমটা আগে যখন স্থির ছিল তখন এগুলো সব স্থির ছিল, মানে তুমি যখন ট্রেনটা স্থির ছিল বা ট্রেনটা সমবেগে গতিশীল ছিল, তাহলে তাকে জড়তীয় নির্দেশতন্ত্র বলা হয়, আমরা পড়িয়েছিলাম। সেখান থেকে যদি দেখো, নর্মালি নিউটনের সব ল যেমন তুমি পড়েছো এতদিন পর্যন্ত সেটাই ঠিকঠাক, কিন্তু যদি ফ্রেমটা, যে ফ্রেমে তুমি বসে দেখছো জিনিসটা, সেই ফ্রেমটা যদি ত্বরণ নিয়ে চলে বা মন্দন নিয়ে চলে বা অ্যাক্সিলারেশন নিয়ে চলে, মানে স্থির বেগে, অথবা মানে স্থির ফ্রেমটা যদি স্থির না থাকে, অথবা ফ্রেমটা তোমার স্থির না থাকে, অথবা একটা ত্বরণ বা মন্দন নিয়ে চলে, তাহলে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল কাজ করে না। সেখানে তোমার যেদিকে ফ্রেমটা যাচ্ছে, মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে, মানে ত্বরণটা যেদিকে আছে, ঠিক তার অপোজিট দিকে একটা বল হয়, যে বলটা আমরা চোখে দেখতে পাই না, সেইটা হচ্ছে ভূতকে চোখে দেখা যায় নাকি, ভুতুড়ে বল বা অলিক বল। অলিক বলে না, অলিক কি, অলিক কল্পনা করছিস,
মানে সেরকম জিনিস আর কি। অলিক বল, অ্যাকচুয়ালি অলিক বল, ওখানে একটা আলাদা বল আছে যে বলটা আমি চোখে দেখতে পাচ্ছি না, সেই বলটা কি হচ্ছে যেদিকে ত্বরণ আছে তার বিপরীত দিকে হয়। সমস্ত প্রবলেম এইভাবে সলভ হয়ে যাবে, ইজিলি সলভ করা যাবে অলিক বলের মাধ্যমে। দেখো এটা কি ত্বরণ নিয়ে চলছিল তো, অলিক বল, বুঝে গেছো? হ্যাঁ, অলিক বলের মানটা কি হয় আমি বলে দিচ্ছি। যেদিকে ত্বরণ আছে তার বিপরীত দিকে, ত্বরণ যদি এই দিকে থাকে বস্তুর ওপর অলিক বল নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? এর মানটা কত হবে, বস্তুর ভর যদি এম হয়, এম এ, এফ ইকুয়াল টু এম এ হয় না, এই এফ ইকুয়াল টু এম এ হবে, কিন্তু যেদিকে ত্বরণ ছিল ফ্রেমটা তার অপোজিট দিকে। বুঝতে পারছো? তাহলে বলো তুমি এখানে যখন বসে আছো, তুমি ধরো এখন আগে বাইরে থেকে দেখছিলে, কিন্তু এখন টেনের ভিতরে, ফ্রেমের ভিতরে চলে গেছো, মানে কি লিফটের ভেতরে চলে গেছো। লিফটের প্রবলেমগুলো অলিক বলের মাধ্যমে সলভ করা যায়, সেটা দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় দেখবে, কি দেখবে, ট্রেনে তুমি এখানে বসে আছো লিফটের মধ্যে, হ্যাঁ, তুমি দেখছো, হ্যাঁ, যার ওয়েট করছো তাকে দেখছো, আচ্ছা এ তো অ্যাকচুয়ালি স্থির আছে, তুমি তো দেখবে স্থির আছে। কি দেখবে ট্রেনের, মানে ওখানে দেখবে নাকি তুমি ও উপরে উঠছে কি নিচে নামছে, তুমি তো কিছু বুঝতে পারছো না। লিফটটা বুঝতে পারার কথা না, ঠিক আছে? তুমি বুঝতে পারছো না লিফটটা চলছে না বন্ধ আছে, তাহলে তুমি কি বুঝবে, আচ্ছা এ তো স্থির আছে, হ্যাঁ, তখন তুমি এইটা আর করবে না। তখন দেখবে এ ত্বরণ মরণ নেই, ঠিক আছে? এখানে তখন ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, ফ্রি বডি ডায়াগ্রাম তখন কি হবে, এই বস্তু এরকম, বস্তু মাস এরকম, নিচে দিয়ে কি আছে, ও এম জি ওজন আছে, হ্যাঁ, লম্ব প্রতিক্রিয়া বল এন আছে, আর কি দেখবে এই দিকে একটা সিউডো ফোর্স আছে, সিউডো ফোর্স কত, এম ইন্টু এর ত্বরণ। আর দেখবে তো ত্বরণ মরণ নেই, তুমি দেখবে তো স্থির আছে, তার মানে এই বস্তু স্থির আছে, ওপর দিকে এন আছে, নিচের দিকে এই দুটো বল ক্রিয়া করছে, তাহলে এন ইকুয়াল টু কী লাগবে, এম জি প্লাস এম প্লাস এম এ। তাহলে দেখো সেম জিনিস হয়ে গেল, আগেরটা তুমি ব্যাক করে দেখো বা খাতায় যদি নোট করে থাকো, দেখো এইটাই ছিল। তার মানে কি লিফট যখন ওপরে উঠছে তখন তোমার ভর বেড়ে যাচ্ছে, এটা সিউডো ফোর্সের মাধ্যমে। এখানেও সেম, এবার তুমি নিজে করো, ঠিক আছে? আগে দেখো বস্তুটা কি ছিল, নিচের দিকে নামছে, ঠিক আছে? ঠিক আছে, এখানেও করে ফেলবে, করো তুমি নিজে নিজে করো, পেরে গেছো। দেখো দেখো এখানে বস্তু আছে, হ্যাঁ, এখানে তুমি বসে আছো, হ্যাঁ, তুমি বসে বসে কি দেখবে, আচ্ছা এই লোকের ওপর কি আছে, এক, এদিকে এমজি আছে, আর দুই, লম্ববতীকে বল এন আছে। তুমি দেখছো না যে ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে গেলে তো লিফটের হাঁক পাবার তো মাথায়, তুমি দেখছো স্থির আছে, তুমি বুঝতে পারছো না কি চলছে এখানে। অ্যাকচুয়ালি তুমি অ্যাক্সিলারেট ত্বরণযুক্ত ফ্রেমে আছো, তার মানে যেদিকে ত্বরণ আছে, এইদিকে ত্বরণ আছে, তার অপোজিট দিকে একটা বল হবে যার নাম হচ্ছে সিউডো ফোর্স। তার মানটা কত হয়, এর ভর যদি এম হয় কত হবে, এম ইন্টু এ, যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? তাহলে এবার ফ্রি বডি ডায়াগ্রাম করো, নিচে দিয়ে কি আছে, এম জি আছে, ওপর দিয়ে কি আছে, একটা আছে এন আর একটা আছে কি এম এ। বস্তু স্থির আছে, ত্বরণের কোনো গল্প নেই, তুমি তাহলে কি বলবে, আচ্ছা এই দুটো বল সমান এইটা, তাহলে এন প্লাস এম এ ইকুয়াল টু এম জি, তাহলে এন ইকুয়াল টু কী হবে, এম জি মাইনাস এম এ। হ্যাঁ, এটা সিউডো ফোর্সের মাধ্যমে এন বেড়ে গেল, বুঝতে পারছো? এরকম ইজিলি করা যায়। হ্যাঁ, তুমি বিভিন্ন জায়গায় দুটো প্রসেসই দেখবে, আমি দুটো প্রসেসই করে দিলাম, তোমার যেটা ইচ্ছা ভালো লাগবে সেটাই করবে। আরে নর্মালটাই করবে, আগেরটা সিউডো ফোর্সের মাধ্যমে অনেক প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারি। যারা নিট, যেই অ্যাডভান্স অ্যান্ড মেন্স এবং অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য সিউডো ফোর্স দরকার আছে, ভালো রকমভাবে দরকার আছে, ইজিলি অনেক প্রবলেম ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছো? এবার সেই যে প্রবলেম বললাম একটু আগে, তোমাদের বইয়েও আছে এবং বিভিন্ন এক্সামে পড়েছে, একটা মোটর গাড়িতে একটা অলন্দড়ি ঝুলছে, ঠিক আছে? এবার অলন্দড়িটা ধরে ঝুলছে, হ্যাঁ, এবার সেটা উল্লম্বের সঙ্গে বা অনুভূকের সঙ্গে এরকম কিছু একটা কোশ্চিন থাকে, ঠিক আছে? উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করে আছে, কোশ্চিনটা হচ্ছে একটি মোটর গাড়ি একটা ত্বরণ নিয়ে চলছে, কি বলছে, একটা মোটর গাড়ি ত্বরণ নিয়ে চলছে, ঠিক আছে? এবার ওটা কি এইরকম থাকবে, অনুভূমিক থাকবে না তো, মোটর গাড়িটা ধরে এইদিকে চলছে, তাহলে উল্লম্বের সঙ্গে একটা কোণ করে থাকবে, এই ছবি দেখাচ্ছি। তাহলে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে থাকবে বা উল্লম্বের সঙ্গে একটা কোণ করে থাকবে, সেই কোণটা কত বার করতে বলেছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? কোশ্চিনটা দেখবে তোমাদের বইয়ে আছে, ছায়াপ্রকাশনী বইয়েও আছে, বিভিন্ন বইয়ে আছে, সব বইয়ে আছে এরকম কোশ্চিনটা, এনসিইআরটি বইয়ে মনে হয় আছে, এটা বিভিন্ন এক্সামে আসে, খুব ভালো কোশ্চিন।
ঠিক আছে? দেখো যে একটা গাড়িতে, হ্যাঁ এটা গাড়ি, এটা হচ্ছে মোটর গাড়ি। একটু বড় করব, আচ্ছা আর একটু বড় করবো নাকি? ঠিক আছে, এটা একটা মোটর গাড়ি, হ্যাঁ এ যাচ্ছে সামনের দিকে ধরো এ ত্বরণ নিয়ে, ঠিক আছে? তুমি বাইরে থেকে দেখতে ভাবো কাঁচের, পুরো গাড়িটা কাঁচের, ঠিক আছে? এবার তুমি দেখছো আচ্ছা এখান থেকে একটা উলন দড়ি ঝুলছিল, আর একটু নামাবো, এখান থেকে একটা, আর একটু সামনে করি, এখান থেকে একটা উলন দড়ি ঝুলছিল ধরে নাও। গাড়িটা এ ত্বরণ নিয়ে যদি চলে তাহলে আর কি এখানে থাকবে? ঠিক আছে, এখানে থাকবে না। তুমি দেখছো এটা এরকম করে আছে। এবার উল্লম্বের সঙ্গে যে থিটা কোণ করে থাকে, এই থিটা ইকুয়াল টু কত তোমাকে বার করতে বলেছে। ইজিলি বেড়ে যাবে, বলছি এ ত্বরণ নিয়ে আছে, আচ্ছা দড়ি, তো দড়িতে তো টান আছে, তুমি কি দেখছো? আচ্ছা এই বস্তুর ভর বলে দিয়েছে এম, কত ভর বলেছে? এম। আচ্ছা তাহলে নিচের দিকে এম জি বলে পৃথিবীকে টানবে, কি ভালো কথা। এটা টি টান, ধরো দড়ির টান টি, ঠিক আছে? এবার তুমি এর প্যারালাল একটা অ্যাক্সিস টানলে, একটা লাইন টানলে প্যারালাল, আরে প্যারালাল করে না এরকম প্যারালাল, ঠিক আছে? প্যারালাল না, প্যারালাল মানে সমান্তরাল। প্যারালাল ওই তো হবে তোমার, সারা দিন মোবাইল ঘাঁটলে আর কি প্যারালাল বেরোবে না প্যারালাল বেরোবে না প্যারালাল বেরোবে। দেখো এইটা যদি থিটা হয় এইটা কত হবে? এটাও থিটা হবে। এটা কি বলা হয়? দুটো সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা একান্তর কোণ হয়, তাহলে এইটা থিটা আর এটাও থিটা, ঠিক আছে? তাহলে বলো আচ্ছা টি যদি এখানে হয়, টিকে দুটি লম্বপাংশে বিভাজন করতে পারি না? এটা ধরো টি, এবার এই দিকে যদি থিটা হয়, থিটার দিকে কী হয়? টি কস থিটা, এই দিকে কী হবে? টি সাইন থিটা, তাহলে এখানে কী হবে? থিটার দিকে টি, হ্যাঁ কস থিটা, হ্যাঁ আর এই দিকে কী হবে? টি সাইন থিটা। বোঝা যাচ্ছে কী বল? এই কোন দিকে হয়েছে এটা? এটা এই দিকে না, লম্বপাংশ, হ্যাঁ এইটা আর এইটা, টি সাইন থিটা। বোঝা গেছে? তাহলে এবার তুই বাইরে থেকে দেখছো তো, আচ্ছা বাইরে থেকে দেখছো না, তাহলে তুমি দেখছো আচ্ছা এইরকম করে ঝুলে আছে, আবার গাড়িও যাচ্ছে এও যাচ্ছে, না এর স্টপ আছে? এর স্টপ তো নেই, গাড়িও যাচ্ছে মানে এও যাচ্ছে, কত ত্বরণ নিয়ে যাচ্ছে? এই দিকে ও এ ত্বরণ নিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুমি বলবে আচ্ছা ফ্রি বডি ডায়াগ্রাম করি, ঠিক আছে? বস্তুর ভর কত? এম, তুমি বাইরে থেকে দেখছো কিন্তু গাড়ির মধ্যে নেই, ঠিক আছে? এবার তুমি বলবে তাহলে সিউডোফোর্সের ব্যাপার নেই, নিচের দিকে এম জি আছে, আচ্ছা ওপর দিকে কি আছে? টি কস থিটা আছে, ঠিক আছে? আর কি আছে দেখবে? আচ্ছা এই দিকে আছে টি সাইন থিটা, হ্যাঁ তারপরে দেখবে এইদিকে এ ত্বরণের সামনে যাচ্ছে, তাহলে তুমি কি বলবে? আচ্ছা টি কস থিটা ইকুয়াল টু এম জি, যেহেতু ওপর দিকে উঠে যাচ্ছে না নিচের দিকে নেমে যাচ্ছে না, কি বলবে? এখানে লিখছি নাকি, কি বলবে? টি ওপরের ইকুয়াল টু নিচের, তারপরে কি বলবে? টি কস থিটা ইকুয়াল টু নিচে কত? এম জি, হ্যাঁ আর কি বলবে? আচ্ছা এই বলের জন্য সামনে যাচ্ছে এম ভরের বস্তু, টি সাইন থিটা, এইটাই বল, এইটা বল এফ ইকুয়াল টু এম এ হয় তো, তাহলে এই বলের জন্য সামনে যাচ্ছে এম এ, এটা 2 নম্বর ধরে নাও, এটা 1 নম্বর ধরে নাও, ঠিক আছে? ঠিক আছে, এবার 2/1 করো, হ্যাঁ 2/1 মানে কি? 2 নম্বরটা আগে লেখো, টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়াল টু কত হবে? এম এ বাই এম জি। আচ্ছা এম এম কাটলো, টি টি কাটলো, ইকুয়াল টু কত হচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি, লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ তাহলে এখান থেকে কি বলতে পারি? তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি, হ্যাঁ এটা এ বাই জি, বুঝতে পারছো তো? এ বাই জি, ঠিক আছে? ঠিক আছে এ বাই জি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি হয়ে গেল, বেরিয়ে গেল। এবার দেখো তুমি বলবে স্যার ঠিক আছে থিটা তো বেরিয়ে গেল, থিটা তো বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল, এইটাই তো কোশ্চিন চেয়েছে, কত? থিটা। আচ্ছা স্যার সিউডো ফোর্সের মাধ্যমে কি ইজিলি করা যাবে? হ্যাঁ করা যাবে। তুমি
এবার এখানে বসে পড়েছো, ঠিক আছে, কোথায় আছো? ট্রেনের ভেতরে বসে পড়েছো, ঠিক আছে, এই ট্রেনে না, এটা ট্রেনও হতে পারে, এই গাড়ি মোটর গাড়ির ভেতরে বসে পড়েছো। এবার তোমার কাছে এইগুলো সব ঠিক আছে, এ তোরণ মোড়ন দেখতে পাচ্ছ নাকি? এ তোরণে যাচ্ছে, এ কি চলে যাচ্ছে? এদিক তুমি দেখছি তো বাবা স্থির আছে রে, এ স্থির আছে, এখানে ঝুল ছিল, তাই তো? তুমি বলবে এই সেম, এই বলগুলো সেম তুমি দেখতে পাচ্ছ, নিচের দিকে পৃথিবী টানবে একে এম যে বলে, এদিকে দড়ির টান টি আছে, ওপর দিকে টি কস থিটা টি এর উপাংশ, এইদিকে টি কস থিটা, এই সাইন থিটা একই জিনিস। এবার তুমি বলবে আচ্ছা এটা অ্যাক্সিলারেটেড ফ্রেম, মানে কি অজড়িত নির্দেশতন্ত্রে একটা সিউডো ফোর্স থাকে, কোন দিকে থাকে? যেদিকে ত্বরণ থাকে তার অপোজিট দিকে কত হয়? তার ভর ইন্টু ত্বরণ এ। আচ্ছা, তাহলে তোমার ক্ষেত্রে এখন আপাতত তুমি তোমার এটা বুঝতে পারছো না? আরে তুমি ভাবো না এই দড়িতে টানটাই বা কেন এসেছে। তুমি এখানে যদি দড়িতে টান কেটে দাও না, খ্যাট করে গিয়ে ধাক্কা লাগবে এখানে। কেন ধাক্কা লাগছে? কারণ এখানে একটা ফোর্স আছে ওর, সিউডো ফোর্স, যেটা দেখা যাচ্ছে না, দড়ি কেটে দিলে ও ধাক্কা মারবে এইদিকে গিয়ে, ঠিক আছে? যাই হোক, ফিল করার জন্য এটা বললাম, ঠিক আছে? এবার এইদিকে কি আছে? এম এ আছে, এটা ফ্রি বডি ডায়াগ্রাম হয়েছে। তুমি বলবে তুমি কি দেখছো, এ কি গতিশীল আছে? গতিশীল নেই, স্থির আছে। তাহলে বলবে আচ্ছা টি কস থিটা ইকুয়াল টু এম জি, টি কস থিটা ইকুয়াল টু এম জি বলবে। আর কি বলবে? আচ্ছা এম এ টি সাইন থিটা, বস্তু যেহেতু স্থির তাহলে ওপরটা ইকুয়াল টু নিচেরটা, ওপরটা ইকুয়াল টু নিচেরটা, আর এম এ ইকুয়াল টু টি সাইন থিটা, যেহেতু বস্তু স্থির আছে টি সাইন থিটা ইকুয়াল টু এম এ। জিনিস সেই একই, হ্যাঁ জিনিস সেই একই, প্রসেস আলাদা, ঠিক আছে? একটা তুমি বাইরে থেকে দেখছো, তুমি ভূমিতে দাঁড়িয়ে আছো, মানে ভূমি তখন স্থির, তুমি মাটিতে দাঁড়িয়ে আছো। ভূমি বলতে কারোর ওপরে দাঁড়িয়ে নেই, ভূমির ওপরে দাঁড়িয়ে আছো। আমি ভূমি বলতে ওই আমার বান্ধবী ভূমির ওপর দাঁড়িয়ে আছে তা না। ভূমি হচ্ছে ভূমি, ব্যান্ড ভূমিও না, ঠিক আছে? ভূমি হচ্ছে মাটির ওপর দাঁড়িয়ে আছো, তুমি দেখছিলে আচ্ছা গাড়ি চলে যাচ্ছে, মোটর গাড়ি খ্যাস করে, এই গাড়িটা খ্যাস করে চলে যাচ্ছে, তখন দেখছো এই তোরণ নিয়ে যাচ্ছে, এইদিকে তোরণ নিয়ে যাচ্ছে। তুমি যখন এর ভিতরে দাঁড়িয়ে আছো, গাড়ির ভিতরে দাঁড়িয়ে আছো, আচ্ছা গাড়ির ভিতরে দাঁড়িয়ে আছে, তা তুমি গাড়ির ভিতরে দাঁড়িয়ে আছো মানে কি এত স্থির আছে না, তখন তোমার এইরকম জিনিসটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এবং তো ক্লিয়ার, কোনো ডাউট নেই তো? ঠিক আছে, একটু কীরকম স্টাইলে নেই তো? ঠিক আছে, তা ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি, বুঝে গেছো? হ্যাঁ, এবার আমরা পড়বো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কি পড়বো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আর সিউডো ফোর্স নিয়ে অঙ্ক করবে নাকি? তাহলে তুমি নিজে নিজে করো, বাকিগুলো বাড়িতে পেরে যাবে আশা করি সবই, ঠিক আছে? হ্যাঁ, আশা করি সবই পেরে যাবে। স্যার কী করছেন? খেলা করছেন মনে হচ্ছে। এই যে দাগগুলো দেখা যাবে না, পরিষ্কার তো করতে হবে না ভালো করে। সে এখন তো ভাইরাল হয়েছে, সে এরকম করে মুছতে আর ভাল লাগছে না, এরকম মুছতে তারপরে বাসন মাজছে। ইটা থিটা লেইটা এখন তো বেশ ভাইরাল, তাই তুমি এরকম মুছছো আর ভাল লাগছে না দিয়ে হাঁড়ি মাজছো। যাই হোক, তা দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, প্রথম সূত্রটা বলে দিচ্ছি। দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, নামের সঙ্গেই কাম আছে। রৈখিক মানে কি? এক লাইনের কথা বলা হচ্ছে। ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি? ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি? ভরবেগ ফিক্সড আছে, ভরবেগ চেঞ্জ হচ্ছে না, ভরবেগ সৃষ্টি হচ্ছে না, ভরবেগ ধ্বংস হচ্ছে না, তাই তো? মানে ভরবেগ সবসময় ফিক্সড আছে। খুব গরম, রাত্রের অনেকটা বাজে, হয়তো 12টা, উইদাউট ফ্যান, একটু গরম তো লাগছে, একটু জলটা খেয়ে নিই। নজর লেগে দিলে। না আমার বাড়িতে ফ্যান আছে, কারেন্ট আছে, না হলে চলছে কি করে, অন্ধকার হয়ে যেত তো। আচ্ছা কোথায় পড়লো? ঠিক আছে, দেখো এবার কি বললাম আমি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, খুব ইম্পর্টেন্ট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, বুঝলে? রৈখিক ভরবেগ যথেষ্ট কোশ্চিন আছে পরীক্ষাতে, রৈখিক ভরবেগের সংরক্ষণ ইজিলি করা যাবে, কোনো চাপ নেই, সহজ জিনিস, ঠিক আছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ খুব সুন্দর জিনিস, ভালো লাগবে। হ্যাঁ দেখো কি হচ্ছে, দুটো বস্তু, ধরে নাও একটা বস্তু এখানে আঁকি, হ্যাঁ একটা বস্তু m1 ভরের বস্তু, হ্যাঁ প্রাথমিক বেগ u1,
ঠিক আছে, আর একটা বস্তু m2 বেগ, হ্যাঁ m2 ভর, বস্তুর বেগ হচ্ছে u2, ঠিক আছে। এবার তাদের সংঘর্ষ হলো, ধরে নাও সংঘর্ষ হলো, হ্যাঁ, তারপরে এই বস্তু m1 বস্তু বেগ হয়ে গেছে v1 আর m2 বস্তুর বেগ হয়ে গেছে v2, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, হ্যাঁ পূর্বে, পূর্বে এইটা, হ্যাঁ, এটা সংঘর্ষের মুহূর্তে বা সংঘর্ষের সময়, কোন সময়? সংঘর্ষে, হ্যাঁ, কার সময়? সংঘর্ষের সময়, সংঘর্ষের সময়, হ্যাঁ, আর এটা সংঘর্ষের পরে। কি? হ্যাঁ বলছি, দাঁড়াও, পরে, এটা সংঘর্ষের পূর্বে। দেখো সংঘর্ষের পূর্বে মানে দুটি বস্তু যাচ্ছিল, ঠিক আছে, এর বেগ u1, এর বেগ u2, ধরে নাও u1 গ্রেটার দেন u2, ঠিক আছে। এ যদি বেশি বেগে যায় এ গিয়ে একে ধাক্কা মারবে। এবার যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয় তাহলে এদের ধাক্কা মারার আগে যে ভরবেগের যোগফলটা হবে এবং ধাক্কা মারার পরে যে ভরবেগটা হবে, এদের ভরবেগের যোগফলটা এই দুটো সেম হবে। মানে ধাক্কা মারার আগে ভরবেগ, টোটাল ভরবেগ ইকুয়াল টু ধাক্কা মারার পরে ভরবেগ। যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তারা নিজেদের মধ্যে ধাক্কা মারতে পারে, কোনো ক্ষতি নেই। বাইরে থেকে কোনো ধাক্কা মারতে পারবে না, বাইরে থেকে কোনো বল প্রয়োগ হবে না, ঠিক আছে। এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়েছে? কি বলছো? এ বেগে আছে, বেগে থাকলে কি তার কাকে বল প্রয়োগ করেছে? কি স্থির থাকতো? আরে ছি বুদ্ধিমান ছেলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, খুব ভালো কথা। আবার গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে, এ তাই 10 ধরো, এ 10 বেগে চলছে, এ ধরো 15 বেগে তো চলছিল। 15 বেগ কি চেঞ্জ হচ্ছে নাকি যে বাইরে থেকে বল প্রয়োগ করছে? ও সেম বেগে চলছে, তার মানে বাইরে থেকে বল প্রয়োগ করেনি। এবার এর 10 বেগে চলছে, কেউ বাইরে থেকে বল প্রয়োগ করেনি, স্থির বেগে চলছে, কনস্ট্যান্ট বেগে চলছে। এবার একে ধাক্কা মেরেছে, ঠিক আছে, বাইরে থেকে কেউ, বাকিরা কেউ বল প্রয়োগ করেনি, একে ধাক্কা মেরেছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আবার দেখো এইভাবে বলতে পারো, এ ধাক্কা মারলেও এটা ক্রিয়া সমান এ উল্টো প্রতিক্রিয়া হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার যোগফল 0 হয়, সেটাও ঠিক। যে একে যদি ধাক্কা মারে সেটা যদি P1 হয়, একে ধাক্কা মারে সেটাও P1ই হবে। এ যদি পজিটিভ হয় এর নেগেটিভ হবে, ঠিক আছে, এই দুটো যোগফল 0 হবে। অ্যাকচুয়ালি সবই 0 হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে এই দুটি বস্তু নিজেদের মধ্যে সংঘর্ষ যদি করে, সংঘর্ষের পূর্বে ভরবেগটা কত বলো তো? এর ভর কত? m1 বেগ কত? u1 প্লাস এর ভর কত? m2 বেগ কত? u2, এই দুটো যোগফল, হ্যাঁ। আর সংঘর্ষের পরে ভরবেগ কত? এর ভর কত? m1 বেগ কত? v1 আর এর ভরবেগ কত? m2 এর বেগ কত? v2 ভরবেগ, এটা এই দুটো যোগফল, সংঘর্ষের পূর্ব ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরে ভরবেগ। এই দুটো মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে দুটি বস্তু বা তিনটে বস্তু বা অসংখ্য বস্তু হতে পারে, সংঘর্ষের পূর্বের ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের ভরবেগ হবে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝে গেছো? ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখো, আমরা কি বলবো? বন্দুক থেকে গুলি যদি ফায়ার করা হয়, ঠিক আছে, কি বলবো? বন্দুক থেকে গুলি যদি ফায়ার করা হয়, বন্দুকের বেগ কত, গুলির বেগ কত, ঠিক আছে। এখান থেকে পরীক্ষা অনেক সময় কোশ্চিন আসে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, হ্যাঁ, ইজি, কোনো কঠিন না, সহজ জিনিস, চাপ নেই। দেখো কি হবে, দেখো একটা বন্দুক, আমি হেভি ছবি আঁকি, তুমি চাপ নিও না, তুমি খুব ভালো বুঝবে ছবিটা। দারুণ ছবি আগে আঁকবো, চাপ নেই। কি সুন্দর বন্দুক, যাই হোক চেষ্টা করলাম বন্দুক একটা আঁকার, আমি ছবি কিচ্ছু জানি না, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ধরে না বন্দুক, হ্যাঁ। এবার বন্দুকে কি হচ্ছে? বন্দুক আর গুলি, দেখতে পাচ্ছ এটা গুলি, আরে বেরোবে না, গুলি বেরোনোর জায়গা শুরু হয়ে গেছে, এই যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, বন্দুক আর গুলি, হ্যাঁ। বলো না বন্দুকের ভর m1, হ্যাঁ, আর গুলির ভর m2, লেখা দেখা যাচ্ছে না, গুলির ভর, হ্যাঁ লিখে দিলাম
m2, ঠিক আছে। এবার ফার্স্টে বলো ভরবেগ কত, ফার্স্টে ভরবেগ কত, এর ভর কত, আরে কারোর বেগ ছিল নাকি, তাহলে ভরবেগ কত, 0, পি ইনিশিয়াল ধরে নাও, ভরবেগ 0, পি ফাইনাল ধরে নাও, আর বন্দুক আঁকছি না, এইটা হচ্ছে বন্দুক m1, এর বেগ ধরে নাও v1, হ্যাঁ, আর এটা ধরে নাও গুলি, ভর ধরো m2 আর বেগ ধরো v2, হ্যাঁ হ্যাঁ আমি জানি এই দিকে হবে, চাপ নিও না, আমি এখন ধরে নিলাম আমি জানি না। তাহলে প্রাথমিক ভরবেগ এটা, অন্তিম ভরবেগ কত, পি ফাইনাল ইকুয়াল টু কত হবে বলো, ভর কত m1, বেগ কত v1, প্লাস ভর কত m2, বেগ কত v2। তাই প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু অন্তিম ভরবেগ পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। হ্যাঁ আমি ধরে নিই আমি এই দিকে যাবে, আমি জানি, আমি এখন দেখবো যে ওই দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে m1, সরি পি ইনিশিয়াল কত 0, পি ফাইনাল কত m1 v1 প্লাস m2 v2। একটা বাঁ দিকে নিয়ে রাখো, একটা ডান দিকে রাখো, m2, ঠিক আছে, এইটা এই দিকে রাখো, m1 v1 ইকুয়াল টু মাইনাস অফ m2 v2। তাহলে এখান থেকে v1 ইকুয়াল টু কত, মানে বন্দুকের বেগ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস অফ m2 মাইনাস অফ m2 বাই m1 ইন্টু v2, ঠিক আছে, বুঝতে পেরেছো। মাইনাস বেড়ে গেল মানে কি, অ্যাকচুয়ালি বন্দুকটা এই দিকে না, কোন দিকে গেছে, যে গুলি যেদিকে গেছে তার অপোজিট দিকে ডিরেকশন হবে v1, এটা আমরা পরে করব। প্রথমে এইরকম নর্মালি দেখালাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। প্রথমে এইরকমই করব, তারপরে দেখতে পাচ্ছি এই দিকে v1 এর ডিরেকশন মাইনাস মানে কি এই দিকে হবে, যেটা ধরেছি আমি v1 এর ডিরেকশন তার উল্টো দিকে, ঠিক আছে, কি বুঝলে। আর একটা জিনিস বলছি, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, আরেকটা জিনিস বলছি, ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা আমরা করলাম না এর আগে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা লিখে নাও, তারপর বলছি। ঠিক আছে, আমরা প্রবলেম সলভ করার সময় কি করবো জানো তো, এটা ঠিক আছে বেড়ে গেছে তো, এখানে ধরো ভর দেওয়া আছে, বন্দুকের ভর দেওয়া আছে বসিয়ে দেবে, গুলির ভর দেওয়া আছে বসিয়ে দেবে, গুলির বেগ দেওয়া আছে বসিয়ে দেবে, তাহলে বন্দুকের বেগ কত পরীক্ষায় পেরে যাবে, ঠিক আছে। নর্মালি অঙ্ক করার সময় আমরা এইসব করবো না, আমরা ধরেই নেব এরপরে থেকে যে কি বন্দুক এই দিকে যাবে, গুলি এই দিকে, বন্দুক এই দিকে, গুলি এই দিকে যদি যায় বন্দুক এই দিকে যাবে। আমি কেন করলাম বলো তো, কিছু কিছু ক্ষেত্রে সেই দেখবে একটা সিনেমার একটা সেই ক্লিপ দেখবে বিশাল ভাইরাল হয়, কি হয়, সেই একজন মেয়ে আছে একটা ছেলেকে মারবে, মানে হলিউডের সিনেমার কোনো মানে দেখবে ছবি, কি আছে সেখানে বন্দুকটা নিয়ে ওকে মারতে যাবে, ও মানে এমনি মানে লুকিয়ে মারতে যাচ্ছে, ওরই বন্দুক, ছেলেটারই বন্দুক নিয়েছে, ঠিক আছে, ফার্স্টে গুলি করতে যাবে, দেখবে গুলিটা লাগলো নিজেরই গায়ে লাগলো, মানে কি হচ্ছে বন্দুকের উল্টো দিকে গুলিটা বেরোচ্ছে, বুঝতে পারছো, বন্দুকের দিকে যাচ্ছে গুলি এই দিকে যাচ্ছে, বুঝতে পারছো তো। তার জন্য আমি এরকম ইন জেনারেল করলাম, মানে বন্দুক কোন দিকে যাবে গুলি কোন দিকে যাবে আমি ধরলামই না, ঠিক আছে, ওই রকম কেসে করলাম। সে যদি ফিজিক্স জানতো এই জিনিসটা হতো না। যাই হোক, সে কী করেছে, বন্দুকটা করেছে, হ্যাঁ, দিয়ে এই গুলিটা নিজের হাতে রেখেছে, এরকম করছে, তারপরে ওই নায়ক বা হিরোকে জানি না, ও হিরো তারপরে এইদিকে ঘুরে বলবে আরে কী হলো বললো আরে গুলি আমার বন্দুকে তো উল্টো দিকে গুলি বেরোয়, দিয়ে ও যখন আবার ছেলেটা যখন কাজে ব্যস্ত হয়ে যায় তখন মেয়েটা আবার গুলি করতে যায়, ঠিক আছে, এবার বন্দুকটা উল্টো দিকে ধরেছে, ঠিক আছে, খাস করে আবার ওর হাতে গুলি লেগে গেল, মানে ওর ফার্স্ট গুলিটা যেহেতু অন্য কেউ ইউজ করে যদি ওর বন্দুকটা, তাহলে উল্টো দিকে গুলি বেরোয়, সেকেন্ড গুলিটা কী বেরোয়, সোজাই বেরোয়, সোজা বেরিয়েছে, এরপরেরটা আবার উল্টো বেরোবে, এরকম ধরনের কিছু একটা আছে সিনেমাতে। এর জন্যই আমি কোন দিকে গুলি বেরোয়, কোন দিকে বন্দুক যাবে, কোন দিকে গুলি কোন দিকে যাবে আমি ধরলাম না, জেনারেল করে দিলাম এরকম করে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা বন্দুকের গুলি যেদিকে যাবে বন্দুক ঠিক বিপরীত দিকে যাবে, আমাদের এক্সপিরিয়েন্স তো আছে, বন্দুক মারার এক্সপিরিয়েন্স বলছি না, তুমি কি আতঙ্কবাদী বা নাকি বদমাস গুন্ডা নাকি যে বন্দুক পকেটে নিয়ে ঘুরে ঘুরে বেড়াও, স্কুলে নিয়ে যাও, এই যাকে মারো, মানে এটা মানে আমার সিনেমাতে মতো সালমান খান তো সেই রকেট লঞ্চ করে ওই মানে সেই মিসাইলের মতো খাট করে চলে যায়, কিচ্ছু হয় না জানো তো, প্রতিক্রিয়া হয় না, ওইসব তো কী করে বুঝবে। পাখি মারা বন্দুক, পাখিও তো মারা উচিত না, আমিও দেখিনি, যদিও মারা উচিতও না, মারে তো বেলুন ফুটানো বন্দুক, বেলুন খ্যাট করে বেলুনগুলো করে না, বেলুন ফুটানো বন্দুকগুলো, বেলুন মারা বন্দুকগুলো, ওটাও তো পিছনে একটু রিকোয়েল হবে, ঠিক আছে।
এরপরে কেউ যদি যাও আর্মি ফোর্সে, সেখানে দেখতে পাবে ফোর্সে বা দেশের জন্য কিছু মানে ফোর্স টোর্স বা কোনো নেভি বা যে কোনো কিছু, ওখানে দেখবে বন্দুক ফায়ার করা শিখে নেবে। পুলিশরা একটু ভালো করে দেখে নেবে তখন, কারণ পরে আর জীবনে সুযোগ পাবে নাকি আমি জানি না বন্দুক মারার, তখন একবার ট্রেনিংয়ের সময় ভালো করে দেখে নেবে। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমরা একটা জিনিস যে আমি একটু আগে করলাম না, একটা জিনিস মাথায় রাখবে। কি রাখবে? যে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র একবার করলাম না, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। কি হচ্ছে, এরকম ছিল এরকম ছিল, মনে আছে তো? হ্যাঁ, ধাক্কা টাক্কা খেলো এরকম এরকম, হ্যাঁ, তারপরে কি হচ্ছে, এরকম করে যাচ্ছে আর এরকম করে যাচ্ছে। এর ভর কত m1, বেগ কত ছিল u1, এর ভর কত m2, বেগ কত ছিল u2, ঠিক আছে। এটা m1 v1, এটা m2 v2। হ্যাঁ, এবার এইটা হ্যাঁ ভালো করে দেখবে, এটা তো ঠিক ছিল। তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র কি হবে জানো তো? এর ভরবেগ কত m1 u1 প্লাস তার থেকেও তুমি পাঁচটা লিখবে এর প্রাথমিক সংঘর্ষের পূর্বে ভরবেগ পিআই, আর সংঘর্ষের পরে ভরবেগ পিএফ ফাইনাল। ভরবেগ স্কেলার না ভেক্টর? ভেক্টর। তাহলে পিআই ভেক্টর সাইন দিয়ে লিখবে পিআই ইকুয়াল টু পিএফ। মাথায় রাখো, এইখানে ছেলেপিলের প্রবলেম হয়, আমি এমনি এমনি করালাম না, এটা একটা যাতে তোমাদের আরও ক্লিয়ারিটি আসে। কেন বলো তো? পিআই ভেক্টর সাইনে করব কেন? দেখো m1 u1 ভেক্টর সাইন প্লাস m2 u2 ভেক্টর সাইন ইকুয়াল টু m1 v1 ভেক্টর সাইন প্লাস m2 v2 ভেক্টর সাইন। বুঝতে পেরেছ? প্রাথমিক ভরবেগ কি হলো? এর ভর ইন্টু বেগ, এর ভর ইন্টু বেগ, এর ভর ইন্টু বেগ, এর ভর ইন্টু বেগ, ঠিক আছে। এবার তাদের ভেক্টর সাম করলাম। কেন ভেক্টর সাম? ভেক্টর নিয়ে যোগ করলাম। কেন? যদি ধরো সাপোজ এ এই দিকে যাচ্ছিল আর এ এই দিকে আসছিল, তাহলে আমি পজিটিভ এক্স অ্যাক্সিসের সমস্ত বেগগুলোকে পজিটিভ নিয়ে নেব আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের বেগগুলোকে নেগেটিভ নিয়ে নেব। বুঝতে পেরেছ? তাহলে এইটা যদি এই দিকে যায়, এই দিকে না গিয়ে যদি উল্টো দিকে যেত, উল্টো দিকে বলতে এই দিকে যেত u2, তাহলে এখানে মাইনাস হয়ে যেত। বুঝতে পারছো? ভেক্টর সাইন না দিলে, বুঝতে পারছো তো? তাহলে নর্মাল ভেক্টর সাইনে করব, তাহলে লিখবো, পরে লিখবো কি, এখানে মাইনাস হয়ে যাবে যদি এই দিকে যায়। যদি ধরো সাপোজ ধরো ধাক্কা মারলো, ঠিক আছে, ধাক্কা মেরে এ উল্টো দিকে চলে গেল, এই দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল, তাহলে এখানে মাইনাস করে দেবো। ঠিক আছে, যে উল্টো দিকে যাবে মাইনাস ওয়াই অ্যাক্সিসে যাবে, সে এক্স অ্যাক্সিসে যাবে মাইনাসে, তার বেগ মাইনাস। ঠিক আছে, সেই জন্য ভেক্টর সাম অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক জায়গায় ক্লিয়ারিটি একটু অভাব আছে, ভালো করে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয় না ছেলেগুলো, তার জন্য এইটা অবশ্যই ইম্পর্টেন্ট। মানে ভেক্টর সাম, ভরবেগের ভেক্টর সাম ইকুয়াল টু ভরবেগের ভেক্টর সাম। বোঝা গেছে? ঠিক আছে, এবার আমি কেন করলাম এবার দেখো। ঠিক আছে, বুঝে গেছো? এবার দেখো, এবার যদি একটা ইন কেস আমরা ধরো একটা বল আছে, ঠিক আছে, বোম আছে, ধরো বোমই ধরলাম, বোমটা দুটো পার্টে ভাগ হলো, ঠিক আছে, এরকম করে দুটো পার্টে ভাগ হলো, ঠিক আছে, একটা ধরো m1 একটা m2। হ্যাঁ, প্রথম ভরবেগ কত ছিল? প্রথম ভরবেগ 0, অন্তিম ভরবেগ কত ছিল? এইদিকে ধরে নাও v2, এইদিকে ধরে নাও v1। তাহলে তুমি কী করবে? প্রথমে pi ইকুয়াল টু 0, pf ইকুয়াল টু লিনিয়ার ভরবেগ কী হচ্ছে? মাইনাস, এই মাইনাসে যাচ্ছে, তাহলে m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, হ্যাঁ, ফাইনাল, তাহলে প্রাথমিক ইকুয়াল টু ফাইনাল, তাহলে pi ইকুয়াল টু pf। হ্যাঁ, তাহলে এইটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত হবে? মাইনাস m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, তাহলে কি হবে? m1 v1 ইকুয়াল টু m2 v2। বোঝা গেছে? ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস করবে, আমরা ইজিলি অঙ্ক করার সময়
অঙ্ক করার সময় কী করবো বলো তো, জাস্ট জিরো ছিল, এখনও জিরো হবে, তাই কি করব m1v1 = m2v2 একবার ডিরেক্ট করব, ঠিক আছে। তাহলে কি করব m1v1 = m2v2, ঠিক আছে, m1v1 = m2v2, খুব ভালো কথা, ঠিক আছে। এখান থেকে m1v1 তাহলে তোমার v2 বেরিয়ে যাবে। এবার যদি তোমার এই বোমটা ধরো 3টে ভাগে ভাগ হয়েছে, বোম বা কোনো জিনিস, হ্যাঁ, ধরো এরকম ছিল, 3টে ভাগে ভাগ হয়েছে, আর একটু নিচে করি, কি হয়েছে 3টে ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। সাপোজ ধরো এটা 3টে ভাগে ভাগ হয়েছে, মানে কীরকম, এরকম, এর ভর ধরে নাও m, এরও ভর m, এরও ভর m, বলেছে কোশ্চেনে বলেছে এটা ওয়াই অ্যাক্সিসের দিকে, এই পার্টটা ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, এই পার্টটা, হ্যাঁ, বললো যে এক্স অ্যাক্সিসে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তাহলে এই পার্টটা কোন দিকে যাবে, ঠিক আছে। এই দিকেই সোজা, এই দিকে মিডিল দিয়ে যাবে তার কোনো সিউরিটি নেই, যে কোনো দিকে যেতে পারে, ডিপেন্ড করবে এই দুটো বেগের ওপর, ঠিক আছে। ধরে নাও তোমাকে এটাই বললো যে এ কোন মান কত, এর বেগ কত, এর বেগ = কত, আর অনুভূমিকের সঙ্গে এ মানে বা এক্স অ্যাক্সের সঙ্গে কত কোণ করেছে, এটা তোমাকে বার করতে দিল। এটা তোমাকে বার করতে দিল, কী করবে জানো, প্রাথমিক ভরবেগ PI = PF, খুব ভালো কথা। প্রথমে কারোর বেগ ছিল না, PI = 0, কিন্তু PF কত স্যার, আগের ক্ষেত্রে তো আমি এটা বলতে পারতাম স্যার দুটো যদি একই দিকে যেত বা দুটো পার্ট হতো, একটা এই দিকে যেত একটা এই দিকে যেত, কিন্তু স্যার এখানে তো জিনিসটা হচ্ছে না, তাহলে স্যার কি করব এটা, দেখো আগের বার আমি এক্স অ্যাক্সিসের গল্প নিয়েছিলাম, এখানে দেখো এক্স অ্যাক্সিসও আছে ওয়াই অ্যাক্সিসও আছে, তাইকে এইটাকে এই ভরবেগটাকে দেখো এইদিকে ভরবেগ আগে বার করি, এইটাকে এর ভরবেগটাকে এক্স অ্যাক্সিসেও নেবো ওয়াই অ্যাক্সিসেও নেবো, তাহলে ছবিটা দেখো ইজি আসছে, আরও অনেকটা ক্লিয়ারিটি আসবে। দেখো এইদিকে ধরে নাও বেগ v1, হ্যাঁ, তাহলে ভরবেগ কত mv1, এদিকে ভরবেগ কত, ধরে নাও বেগ v2, তাহলে ভরবেগ mv2, ঠিক আছে। তাহলে এইদিকে বেগ যদি v হয়, আমি v3 করে দিলাম, হ্যাঁ, তাহলে এইদিকে ভরবেগ কত mv3, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত, এর দুটো লম্ব অংশে ভাগ করতে পারি, এক্স অ্যাক্সিস দিয়ে কত হবে mv3 cos থিটা, হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিস দিয়ে কত হবে mv3 sin থিটা, ঠিক আছে। এবার বলো ইনিশিয়াল = ফাইনাল, এসব ভাবতেই হবে না, প্রথমে 0 ছিল, এখনও 0 হবে, মানে এখনও নেট ভরবেগটা 0 হবে, তার মানে কি বলো, এক্স অ্যাক্সিসে ভরবেগটা 0 হবে, তার মানে কি তুমি এক করতে পারো, এইটা প্লাস, মানে এটা প্লাস নেবে, এটা মাইনাস নেবে, এদের যোগফল = 0, ঠিক আছে। বা তোমাকে কি বললাম, ইজি ভাববে যে এইসব প্লাস মাইনাস না করলেও হবে, এইটা = এইটা, বুঝে গেছো তো। প্রথমে কি বললাম যে আমি ভেক্টর সাম করব, এটা সরি মাইনাস এক্স অ্যাক্সিস, মানে এটা মাইনাস নেব, আর এটা প্লাস এক্স অ্যাক্সিস আছে, এটা প্লাস নেব, এদের যোগফলটা 0 করব, সেই একই ব্যাপার আমি বললাম ইজিলি করব, ইজিলি করার জন্য এই যোগফলটা করতে পারো, করো, তার আগে করো -mv2, হ্যাঁ, এখানে করি নাকি, m কত হচ্ছে v2 -mv2 প্লাস, হ্যাঁ, mv3 cos থিটা = 0, এরকম করতে পারো, অথবা এইটা এইটা করে দাও একবারে, মানে দেখো এবার যদি এইটা ওইদিকে নিয়ে যায়, বা এইটা ওইদিকে নিয়ে যায়, কত হবে, কত হচ্ছে mv3 cos থিটা = mv2, অথবা ওইসব করার কিচ্ছু দরকার নেই, তোমাদের ইজিলি বলছি, এটা ভেবে নেবে, এটা = এইটা, এটা 1 নম্বর ইকুয়েশন করে দাও, হ্যাঁ। আচ্ছা m কেটে যাচ্ছে, দেখো m কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে v3 cos থিটা = কত, সরি v2 = v2, বোঝা যাচ্ছে, v3 cos থিটা = v2,
ঠিক আছে, সেমভাবে এইটা ইকুয়াল টু এইটা হবে, তাহলে এই দিয়ে কত কত এম ভি থ্রি সাইন থিটা ইকুয়াল টু এম ভি ওয়ান। এটা 1 নম্বর ইকুয়েশন করে দাও, এটাই করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে কে কাটছে বলো, এম কাটছে, এম যদি কেটে যায় কি হচ্ছে এখানে ভি থ্রি সাইন থিটা ইকুয়াল টু ভি ওয়ান। এটা 2 নম্বর ইকুয়েশন ধরে নাও, ঠিক আছে। এবার ধরো 2 ভাজিত 1 করো, কত হচ্ছে বলো তো, 2 ভাজিত 1 করলে কত হবে ভি থ্রি, কত ভি থ্রি সাইন থিটা বাই ভি থ্রি কস থিটা ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু। বুঝতে পারছো, কেউ কাটছে ভি থ্রি কাটছে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু। দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লিখে দাও, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি ওয়ান বাই ভি টু, ঠিক আছে। দেখা যাচ্ছে কি আদৌ, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে অ্যাঙ্গেল পেয়ে যাব না, ধরো বেগ ধরে নাও 30 কেজি, আরেকটা করি 1 নম্বরের স্কোয়ার আর 2 নম্বরের স্কোয়ার যোগ করো, কি করছি 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 2 এর কী আছে স্কোয়ার করতে হবে, 2 এর স্কোয়ার ভি থ্রি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ভি ওয়ানের স্কোয়ার। হ্যাঁ, আর টুটা কি, ওয়ানটা কি আছে ভি থ্রি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ভি টু এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হবে, কমন নাও, দুটো যোগ করো, কি হচ্ছে ভি থ্রি স্কোয়ার কমন নাও ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা বুঝতে পারছো, আমি আর লাগলাম না, ভি ওয়ানের স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার, বুঝতে পারছো। তাহলে ভি থ্রি ইকুয়াল টু এইটা, তাহলে ভি থ্রি ইকুয়াল টু রুট ওভার অফ এটা, বুঝতে পারছো, রুট ওভার অফ এটা, ঠিক আছে। ভি থ্রি ইকুয়াল টু রুট ওভার অফ ভি ওয়ানের স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার। হ্যাঁ, এবার ধরো তোমার মাস দেওয়া আছে 30 কেজি, টোটাল মাস কত 30 কেজি, তাহলে এ হবে 10 কেজি, এ হবে 10 কেজি, এ হবে 10 কেজি, ঠিক আছে। অঙ্ক করতে দিয়েছে, ধরে নাও এর বেগ সমান, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, তাহলে বলো ভি ওয়ান ইকুয়াল টু ভি টু যদি হয়ে যায় এটা কেটে যাবে, তাহলে 1 হবে, ট্যান কতর ভ্যালু 1 বা ট্যান ইনভার্স 1 মানে কত 45 ডিগ্রি, মানে এ মিডিল দিয়ে যাবে। যদি এরও বেগ ভর বেগ দুটোই সমান হয়, এ মিডিল দিয়ে যাবে, কত হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। যদি কোশ্চেনে দেওয়া থাকে না এম দুটোর বেগ সেম না, ধরে নাও এ হচ্ছে এর বেগ √3, হ্যাঁ, আর এর বেগ 1, বা এর থেকে এর বেগ হচ্ছে √3 গুণ বেশি, তাহলে ভি টু এর জায়গায় √3 বসাও, ভি টু এর জায়গায়, হ্যাঁ, আর ওখানে আগে ভি কত বললাম, ভি থ্রির জায়গায় ভি টু এর জায়গায় √3 বসাও, আর ভি ওয়ানের জায়গায়, তাহলে ভি টু এর জায়গায় কত বসাবো, ভি টু এর জায়গায় কাটবে না এখানে, ভি টু এর জায়গায় কত, ভি ওয়ানের জায়গায় কত বসাবো 1/√3, ঠিক আছে। 1/√3 মানে কত বলো তো, ট্যান কত 30 ডিগ্রি, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রি হয়ে গেল, তাহলে অ্যাঙ্গেলটা 30 হতো। যদি উল্টো হতো এ √3 হতো আর এ 1 হতো, তাহলে কি হতো, এটা উল্টে যেত, তাই তো, 1-এর জায়গায় √3, এটা 1, মানে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হতো। বোঝা গেছে তো, অঙ্ক এরকম হবে। আর যা হবে এখানে ভি ওয়ান যদি 1 হয়, 1 + 1 স্কোয়ার মানে কি √2 উত্তর হতো প্রথমেরটা ক্ষেত্রে। এইটা ক্ষেত্রে কত হবে, এটা 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে 1 প্লাস √3 স্কোয়ার মানে কি 3, তাহলে যা 4 √4 ইকুয়াল টু 2 উত্তর হবে এখানে, আগে মিডিলটাতে 2 উত্তর হবে। বুঝতে পারছো, এরকম অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে। আর যদি বোম বিস্ফোরণ হয় অনেকগুলো খণ্ডে, সেটাও একটা করে দিচ্ছি। বোঝা গেছে, ঠিক আছে, বোঝা গেছো, ঠিক আছে, লিখে নিয়েছো তো, লিখে নাও, ঠিক আছে। ইন কেস যদি বোমটা অনেকগুলো অসংখ্য টুকরো হয়, তাহলে আমরা জাস্ট ভেক্টর সাম করব, ঠিক আছে। অসংখ্য টুকরো হয় তাহলে ভেক্টর সাম করব, মানে কি হবে, ওই প্রথমে PI
ইকুয়াল টু PF লিখবো, অনেকগুলো টুকরো হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো টুকরো এরকম থাকে না, অনেকগুলো টুকরো হচ্ছে বোমটা, এই অনেকগুলো টুকরো হচ্ছে, অনেকগুলো টুকরো হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো টুকরো, M1, হ্যাঁ, M2, M3, M4, M5, M6, M7, ঠিক আছে, M32, M34 মোবাইলের, স্যামসাং মোবাইলের সিরিজ M1, M2, M3, ঠিক আছে, যাই হোক। তা এখানে বেগগুলো যদি এর বেগ V1 ধরে নাও, V2, V3, V4, V5, হ্যাঁ, V6, V7, V8, সরি 8 না আর, ঠিক আছে, এরকম যদি হয়, প্রথমে 0 ছিল, তারপরে কি হবে, M1 V1 ভেক্টর সাইন যোগ করবে, হ্যাঁ, প্লাস M2 V2 ভেক্টর সাইন, প্লাস M3 V3 ভেক্টর সাইন, প্লাস M4 V4 যতগুলো আছে, প্লাস M5 V5 ভেক্টর সাইন, প্লাস M6 V6 ভেক্টর সাইন, প্লাস M7 V7 ভেক্টর সাইন। কিছু না, এটা বইয়ে থাকে, এই জিনিসটা হয় যখন অসংখ্য টুকরোতে হয়, বা 7টা টুকরো হলো, 6টা টুকরো হলো, 10টা টুকরো হলো, ঠিক আছে। এবার তো ক্লিয়ার বাবু, ক্লিয়ার? আর কোনো ডাউট আছে? এবার সবচেয়ে দারুণ জিনিস, যেটা তোমরা সত্যিই খুব কনফিউজ থাকো, রকেট। রকেট নিয়ে তোমরা মারাত্মকভাবে কনফিউজ থাকো, জানি আমি। রকেট ইজি জিনিস, সবচেয়ে ইজি জিনিস রকেট। কি রকেট? রকেট আজকে আমাদের এখানে দুটো ভাই আছে, একটা নাম হচ্ছে, দুই ভাই, তার নাম হচ্ছে, একজনকে আমি চিনি খুব ভালো করে, তার নাম হচ্ছে বিমান, সরি কে রকেট কে বিমান আমি নিজেই ভুলে গেছি। দুই ভাই আছে, একটা হচ্ছে রকেট, একটা হচ্ছে বিমান। তা বাবা মা নাম রেখেছে রকেট বিমান, কিন্তু তাদের আছে সাইকেলের দোকান, সাইকেল চালায়। যাই হোক, রকেট বিমান সাইকেল নিয়ে সারা লাইফ চলে যাবে। খুব ভালো লোক হিসাবে অমায়িক লোক, খুবই ভালো লোক। আমার সঙ্গেও যথেষ্ট ভালো পরিচয় আছে, আমার চেয়ে অনেক সিনিয়র অবশ্য, আমার বাবার সমতুল্য, খুব মানে ঠিক আছে, সিনিয়র লোক, ভালো ভদ্রলোক। যাই হোক, দেখো কি বলছি, রকেট। আচ্ছা, রকেট আর বেলুনের মধ্যে একটা সিমিলারিটি আছে, জানো তো? রকেটও যে কাজে যায়, যেভাবে যায়, বেলুনও সেভাবে যায়। বেলুন কীভাবে? বেলুনও যায় নাকি? আরে বেলুন বলতে সেই বেলুন, যে বেলুন তোমার দোকানে কিনতে পাওয়া যায় না, ফু দিলে, আমি পারবো না বলে আনিনি, পাম্পারে ফু দিলে, ঠিক আছে, দিয়ে জাস্ট ফুটো করে দিলে, বা জাস্ট খুলে দিলে, ছেড়ে দিলে, সাং করে ওপরে উঠে যায় না, ওই লজিকেই রকেটও ওপর দিয়ে যায়। ফার্স্টেই রকেট নিউটনের কোন সূত্র মেনে চলে, এটা পরীক্ষায় পড়তে পারে, বা এটা ইম্পর্টেন্ট, অনেকে বলবো না, অনেকে একটু ভুলভাল বলে, রকেট নিউটনের থার্ড ল মেনে চলে। রকেট নিউটনের থার্ড ল মেনে চলে, মাথায় ঢুকে গেছে? আমি আজ যে পড়াবো তারপরে থেকে কোনোদিন ভুলবে না কেন থার্ড ল মেনে চলছে। এবার এই অনেকে এইটা প্রুফ, রকেটের অ্যাক্সিলারেশন কত, এটা পরীক্ষায় পড়ে, বা এখান থেকে ম্যাথ আসছে অনেক সময়, যেই এইচএস ম্যাথ আসে। কিন্তু রকেট যে অ্যাক্সিলারেশন এটা বার করা বা ত্বরণ বার করা, এটা দুইভাবে হয়। এক নর্মাল, তুমি যেটা আমি করবো আজকে, এটা ইজি প্রসেস, এটা করতে পারো, যেটা নিউটনের থার্ড ল থেকে বার করে দেবো আমি, যেটা রুলস, যে রুলসের উপর ডিপেন্ড করে এটা চলছে, সেই রুলসের উপর ডিপেন্ড করে আমি বলে দেবো। কিন্তু আবার ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে তো সবাই চললে, জানো তো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সবাই মানবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েও এটা করা যায়। কিন্তু এটা করতে গিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, একটু বড়ো হয়ে যেতে পারে, ডেরিভেটিভ অনেকটা ব্যাপার আছে, আমি বেশি যাচ্ছি না তাতে। তো ইজিলি আমি করে দিচ্ছি নিউটনের থার্ড ল অনুযায়ী, থ্রাস্ট আপ থ্রাস্টের উপর ডিপেন্ড করে। বেলুন কি হয়, যদি তুমি পাম্প করার পরে তুমি ফুলে আছে বেলুনটাকে জাস্ট ফুটো করে দাও, তার করে বেরিয়ে চলে যাবে। কি হয়, বা ওই যে না বেঁধে ছেড়ে দেবে, তাহলে কি হবে, গ্যাসটা বেরোবে আর ওপরে উঠে যাবে। কি হয় এখানে, এই বেলুন কি করে, এই বায়ুর ওপরে একটা চাপ প্রয়োগ করে, আর এই চাপ ওকে প্রতিক্রিয়া করছে, বেলুনকে দিয়ে বেলুন ওপরে উঠে যাচ্ছে। ঠিক রকেটের ক্ষেত্রে প্রচুর জ্বালানি টালানি থাকে, ওটা দহন হয়, দহনের ফলে গ্যাসটা নির্গত হয়, আর গ্যাস নির্গত হওয়ার জন্য অ্যাকচুয়ালি রকেট গ্যাসের ওপরে একটা ক্রিয়া করে, আর এই গ্যাস রকেটের ওপর, হ্যাঁ, একটা প্রতিক্রিয়া করে, ঠিক আছে, দিয়ে রকেটটা ওপরে উঠে চলে যায়, ঠিক আছে। এবার রকেট ছবিটা কীরকম হয়, আমি ছবি খুব ভালো আঁকতে পারি না, তোমরা বুঝে গেছো এতদিন। তা রকেট ধরে নিলাম, এইটা রকেট,
একটু বড় করি। এটা ধরে নাও এটা রকেট, হ্যাঁ রকেট মনে হচ্ছে না মাছ মনে হচ্ছে? আরে এটা রকেট, ঠিক আছে, এটা ধরে নাও রকেট, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে রকেট, ঠিক আছে। এবার রকেটে না অনেক প্রকোষ্ঠ থাকে, হ্যাঁ আমি এত করছি না, অনেক প্রকোষ্ঠ থাকে, সে প্রকোষ্ঠ সব ডিটেলসে বলছি না, তবে এইটুকুনি মনে রাখো রকেটের ভিতরে মেনলি বেশিরভাগ কী জিনিস থাকে জানো তো, গ্যাস, জ্বালানি থাকে। জ্বালানি কি হয় রকেটের ক্ষেত্রে? তরল হাইড্রোজেন নিয়ে যেতে পারো, ক্যারোসিন নিয়ে যেতে পারো, বা যে কোনো দাহ্য তরল তরল দাহ্য নিয়ে যেতে পারো। আর দেখো আমাদের এখানে মানে অক্সিজেন তো অ্যাভেলেবেল, হ্যাঁ তা অক্সিজেন তোমার প্লেন, যদি তোমার প্লেন নিয়ে যাও, প্লেনে কি হয় অক্সিজেন সাপ্লাই করা দরকার হয় না, বাতাস আছে, বাতাস থেকে অক্সিজেন পেয়ে যাও। কিন্তু রকেট তো পুরো মহাকাশে চলে যায়, ওখানে তো আর বাতাস নেই, ওখানে কি বাতাস পেলে অক্সিজেন নিয়ে যেতে হবে, অক্সিজেন না হলে তো দাহ্য হবে না, না? তাই এখানে একটা প্রকোষ্ঠে অক্সিজেন নিয়ে যায়, বা ওজোন নিয়ে যায়, বা O3 নিয়ে যায়, হ্যাঁ বা অক্সিজেন জাতীয় জিনিস নিয়ে যেতে হবে যাতে জ্বললে, এবার জ্বালানি আর অক্সিজেন নিয়ে যায়, হাইড্রোজেন পারঅক্সাইডও নিয়ে যেতে পারো। তা এই যে নিয়ে যায়, তো এবার অনেকগুলো প্রকোষ্ঠ করা থাকে কেন জানো তো? এগুলা বা প্রকোষ্ঠ বা চেম্বার করা থাকে, এই চেম্বারগুলো থেকে গ্যাস মানে এক জায়গায় জ্বললে, এবার কি হয় এই যে যে প্রকোষ্ঠটায় তোমার জ্বালানি শেষ হয়ে যায় সেটা কি হয় মহাকাশে ছেড়ে দেয়। মানে যেহেতু অনেক ওয়েট নিয়ে যেতে বেশি জ্বালানি ফুরাতে হবে, তাই কি করতে হয় একে ছেড়ে দেয়, একটা করে ছেড়ে দেয় এরকম করে। আমি আর ছাড়ছি না, মানে ছবিটা এঁকে দিচ্ছি, ঠিক আছে। এই দিক থেকে ধরে নাও গ্যাস থাক, এইটাই থাকে, এই পর্যন্ত হয়ে গেল যখন, এই থেকে গ্যাস নির্গত হয়, ঠিক আছে, ঠিক আছে, গ্যাস নির্গত হয়। এই গ্যাস নির্গতর জন্যই তো এখানে কি হচ্ছে রকেট ওপর দিকে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম যখন, হ্যাঁ ধরে নাও রকেট যেটা হচ্ছে, রকেটে গ্যাসের বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, এই ধ্রুবক কনস্ট্যান্ট বেগে গ্যাস নির্গত হচ্ছে, এইটা সবসময় ফিক্সড, যদি 10 হয় অল টাইম 10, ঠিক আছে। এবার ধরে নাও একটা জিনিস ভাববে, জিনিসটা সবচেয়ে ব্যাপারটা হচ্ছে রকেটের প্রবলেমটা কেন হয় জানো? রকেট হচ্ছে রিডিউস মাস প্রবলেম, মানে মাস কনস্ট্যান্ট মাস প্রবলেম না, এটা মাস ডিক্রিজ করছে, অল টাইম মাসটা কমে যাচ্ছে। প্রথমে রকেটের ভর ধরে না, প্রথমে যখন শুরু হয়েছে রকেটের ভর m0, ঠিক আছে। এবার ধরে নাও ডিটি সময়ে, হ্যাঁ এই ডিটি সময়ে ধরে নাও ডিটি সময়ে ডিএম পরিমাণ গ্যাস জ্বলে যাচ্ছে, কি বলছি ডিটি সময়ে ডিএম পরিমাণ গ্যাস চলে যাচ্ছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মাস মানে ডিএম ডিটি হলো মাস রিডিউসের বা মাস হ্রাসের হার, মাস ভর হ্রাসের হার, এটা হচ্ছে গ্যাসের ভর হ্রাসের হার ডিএমডিটি, ঠিক আছে। এবার তাহলে যখন শুরু মানে t=0, মানে রকেট জাস্ট লঞ্চ হবে, সেই মুহূর্তে এর ভর কত m0, ঠিক আছে, ঠিক আছে। এবার রকেট কেন যায় বলো তো? এর নিচের দিকে একটা থ্রাস্ট হয়, কি বলছি থ্রাস্ট, কি হয় থ্রাস্ট, ফোর্স হয় একটা, থ্রাস্ট ফোর্স বলা হয়, থ্রাস্ট THRUS থ্রাস্ট, আর একটা ওপর দিকে যেহেতু ক্রিয়া এর প্রতিক্রিয়া বল ওপর দিকে হয় আপ থ্রাস্ট, আপ থ্রাস্ট, ঠিক আছে। এই প্রতিক্রিয়া বলের জন্যই ওপর দিকে যায় আপ থ্রাস্টের জন্য, ঠিক আছে। এই ক্রিয়া এটা প্রতিক্রিয়া, এটা সমান এবং বিপরীতমুখী, ঠিক আছে। এবার এই থ্রাস্টটা কি করে বার করো বলো তো? আচ্ছা ধরে নাও, ঠিক আছে, ধরে নাও জ্বালানি ভর হচ্ছে m, আর বেগ হচ্ছে u, ঠিক আছে, বেগ হচ্ছে কত u আর ভর হচ্ছে m, ঠিক আছে। এবার আমরা কি জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে F থ্রাস্ট ইকুয়াল টু কি হচ্ছে F থ্রাস্ট
এফ থার্স্ট ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন কত, এম ইউ ভরবেগ, ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। আরে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার ডেরিভেটিভ ফর্মে এটা হয় না, এফ থার্স্ট ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে বলো তো, একবার ডেরিভেটিভ শিখে গেছো তো, এটাকে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ করবো, প্রথমে এমকে কনস্ট্যান্ট রাখো, ডিইউ ডিটি প্লাস কী হবে, একবার ইউকে কনস্ট্যান্ট রাখো, হ্যাঁ ডিএম ডিটি। এবার আমি বলেছি ইউ ধ্রুবক, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে এফ থ্রাস্টটা কত হচ্ছে, থ্রাস্টটা কত হচ্ছে ইউ, এটা 0 হয়ে যাবে, ডিএম ডিটি, ঠিক আছে। হ্যাঁ এবার বলো আপ থ্রাস্ট আর থ্রাস্ট একই, ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া, তাহলে এফ আপ থ্রাস্ট প্রতিক্রিয়াটা কত হবে, ইউ ডিএম ডিটি হয়ে যাবে ইজিলি। হ্যাঁ এবার বলো বুঝতে পেরেছো, এইটা ইকুয়াল টু এইটা, তাহলে বুঝলাম তো কী হলো, দেখো এবার ভালো করে দেখো, এটা থার্স্ট এর আপ থার্স্ট, হ্যাঁ থার্স্ট আপ থার্স্ট, ঠিক আছে। এবার এর ফ্রি বডি ডায়াগ্রাম করো, এর ফ্রি বডি ডায়াগ্রাম করো। রকেট কখন করছি, টি ইকুয়াল টু 0-তে, কখন করছি, টি ইকুয়াল টু 0-তে, ফ্রি বডি ডায়াগ্রাম করো, ভর কত m0, হ্যাঁ এইটার উপর কী কী বল কে করছে, ওপর দিকে থ্রাস্ট করছে এফ, থ্রাস্ট ভ্যালু কত এফ, হ্যাঁ আপ থ্রাস্ট, হ্যাঁ ইউ এফ টি লাগলাম, হ্যাঁ ইকুয়াল টু কত ইউ ডিএম ডিটি, ঠিক আছে ইউ ডিএম ডিটি, এটা লিখে নাও এফ থ্রাস্ট, থ্রাস্ট, হ্যাঁ ইউ ডিএম ডিটি পেয়ে গেছো। হ্যাঁ আর নিচের দিকে কী আছে, পৃথিবী আকর্ষণ করবে তো m0 জি, আর ওপর দিকে ত্বরণ আছে, এ ত্বরণ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো তো, কে বড়, এফ এফ থ্রাস্ট বেশি বড়, এফ থ্রাস্ট মাইনাস m0 জি ইকুয়াল টু এম এ, এটা মুছে দিলাম, হ্যাঁ কত হচ্ছে এফ থ্রাস্ট, দেখো এখান থেকে পাচ্ছি এ বড় নিশ্চয়ই, তার জন্য ওপরে এ ত্বরণ নিয়ে চলছে, ঠিক আছে। কি হচ্ছে তাহলে এ বড়, এফ থ্রাস্ট আপ থ্রাস্ট, হ্যাঁ এফ আপ থ্রাস্ট ইকুয়াল টু, সরি এইটা মাইনাস অফ m0 জি ইকুয়াল টু কত হবে m0 এম, আরে এইটা বড় তার জন্যই তো পড়ে যাচ্ছে, আপ থ্রাস্ট বড়, আপ থ্রাস্ট কার চেয়ে বড়, m0 জি এর চেয়ে বড়, ঠিক আছে। তাহলে এখানে এ ইকুয়াল টু কী পাচ্ছে, আপ ভ্যালুটা বসিয়ে দাও, এটা কি এর ভ্যালুটা কত ইউ ডিএম ইউ ডিএম ডিটি মাইনাস m0 জি ইকুয়াল টু m0 এফ, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু ইউ বাই m0, হ্যাঁ ডিএম ডিএম ডিটি মাইনাস অফ জি, ঠিক আছে, ঠিক আছে তো। আর এইটা ভাগ হয়ে গেলে এটা এখানে থাকবে, এটাও কেটে যাবে, এটা থাকবে না, ঠিক আছে। এবার এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি জি, ঠিক আছে মনে থাকবে, এ হচ্ছে এটা ত্বরণ। এবার যদি তুমি অভিকর্ষ ত্বরণকে তোমাদের বইয়ে দেখবে, অভিকর্ষ ত্বরণকে ধরে নি জি ধরেছে, তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে ইউ m0, হ্যাঁ এম, এটা এম, হ্যাঁ এটা m0, হ্যাঁ ভর m0 প্রাথমিক টাইমে ভর ডিএম ডিটি, বোঝা গেছে, ঠিক আছে। এটা দেখবে তোমাদের বই আছে, দেখবে ছায়াপ্রকাশনী বইয়ে দেখবে এটা মাইনাসও আছে, মাইনাস কেন, ক্রিয়ার যদি এই ইউ যেদিকে হবে প্রতিক্রিয়া তার অপোজিট দিকে হবে, মানে ইউ হচ্ছে গ্যাসের ডিরেকশন, গ্যাস বেরোনোর ডিরেকশন, প্রতিক্রিয়ার ডিরেকশন অপর দিকে হবে, বোঝা গেছে। এবার একটা জিনিস, তুমি কিন্তু এটা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে মাটি থেকে, ঠিক আছে। এবার রকেটটা যখন ওপরে উঠে গেছে তখন এই মাসটার কি m0 থাকবে, তখন মাসটা m কমে যাবে, মাস কমে যাবে, ধরে নাও টি সময় পরে মাস হয়ে গেছে m অফ টি, তার মানে m অফ টি m0 চেয়ে ছোট, ঠিক আছে। আচ্ছা ডিটি সময়ে মাস কমে কত ডিএম, ডিটি সময়ে
m0 কি টোটালটা মাস ছিল, জ্বালানি মালানি সব কিছু নিয়ে m0 ছিল, ঠিক আছে। ডিটির সময়ে মাস ছিল m0, ঠিক আছে। এটা হয়ে গেছে তো, ঠিক আছে, এখানেই করি, জায়গা পাবো কোথায় আমি আর, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ আমি একটু জায়গাটা বেশি নিই, ঠিক আছে, ঠিক আছে। ডিটির সময়ে মাস কমছিল কত, ডিএম পরিমাণ মাস কমছে, তাহলে একক সময়ে কত মাস পড়ছে, কমছে ডিএম বাই ডিটি। এবার কত সময় পরে বলছি আমি, টি সময় পরে, টি সময় পরে মাস কত কমছে, ডিএম বাই ডিটি ইন্টু টি, এই পরিমাণ মাস কমেছে, এটা মাস কমেছে, ঠিক আছে। তাহলে টি সময় পরে, হ্যাঁ, এম মাস কত পরে, এম টি ইকুয়াল টু কত ছিল, ছিল কত m0 মাইনাস কত হয়েছে ডিএম ডিটি ইন্টু টি, দেখা যাচ্ছে টি, এই মাসটা কমে গেছে। তাহলে যে সময় অ্যাক্সিলারেশন বার করবে আপ থ্রাস্ট এইটা, হ্যাঁ এইটা একবার এইখানে বসাচ্ছি, দেখো এই, হ্যাঁ তাহলে এখানে যখন ধরো এখানে ফ্রি বডি ডায়াগ্রামের সময় যখন দেখছো, হ্যাঁ কোথায় আছে এখন, এখন মাস কত m0 দেখতে পাচ্ছ না, কি দেখতে পাচ্ছ m অফ t দেখতে পাচ্ছ, তাহলে এখানে m অফ t বসিয়ে দেবে, ঠিক আছে। এবার নিচে দিয়ে কত m অফ t ইন্টু জি বসালে এ, এটা হলো আপ থ্রাস্টটা কত হবে, আপ থ্রাস্ট কত ছিল u dm dt, এটা তো সবসময় ফিক্সড, এইটা তো ইউটাও সবসময় কনস্ট্যান্ট, আর ডিএম ডিটি সবসময় এই স্পিডেই মাসটা কমছে, ঠিক আছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কী হবে, এফ আপ থ্রাস্ট মাইনাস অফ এম অফ টি ইন্টু এম অফ টি ইন্টু, তাহলে এখানে কি হবে এম অফ টি হবে, জাস্ট এম অফ টি হবে, এখানেও এম অফ টি হবে, তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে, ইউ বাই এম অফ টি এর জায়গায় কী লিখবে m0 মাইনাস অফ ডিএম ডিটি ইন্টু টি, আর কি আছে, আর কি আছে ডিএম ডিটি, আর মাইনাস জি যদি লিখতে হয় লিখে নেবে মাইনাস জি, ঠিক আছে, লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো টি যদি 0 হয় এটা 0 হয়ে যাবে, সেই ইকুয়েশন হলো, জি যদি 0 হয় জাস্ট এই ইকুয়েশনটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি খুব সুন্দরভাবে বুঝেছো। আর কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই জানাবি, সাবস্ক্রাইব করে দেবে। অল দ্য ভেরি বেস্ট।